আচমকা তর্ক লেগে গেল খাবার টেবিলে শ্বশুর জামাইয়ের। কথা দৌড়ে এলো। সজীবের তীব্র রাগী চোখ দেখে ভরকে গেল সে। মোতালেব সাহেব টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। বাড়ির মেয়েদের তিনি ভেতরে যেতে বলে জামাইয়ের সাথে কি এমন গোপন কথা সারলেন যার জন্য এত রেগে গেল সজীব। কথার মা মার্জিয়া বেগম কিছু বুঝে পেলেন না। ছেলেটা একটু খেতে বসেছে, লোকটা আবার কি বলল কে জানে। ছেলেটা যে তার মেয়ের জামাই হয় লোকটা কি ভুলে যায়? কথা চলে আসলেন, মোতালেব সাহেব উঠে চলে গেলেন। মার্জিয়াও ভেতরে চলে গেল। কাজের লোক আর কথার বড় বোন কলিও চলে গেল। অন্যদিকে মুখ করে চেয়ারে বসে রইল সজীব। মধ্যবিত্ত হলেও আত্মসম্মান প্রবল তার। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে রাগ মাথাচাড়া দিয়ে ওঠে তার। চোখ বন্ধ করে আবারও খুলে তীব্র রাগ সংবরণ ক্রোধ সংবরণ করল সজীব। কে এলো কে গেল তা দেখার চেষ্টা করলো না। খিদে পেট চোচো করছে, কিন্তু মোতালেব সাহেবের কথা শুনে আর খাবার নামবে না তার। টেবিল ছেড়ে উঠে দাঁড়াতে হাতে টান অনুভব করলো সজীব। নীরব প্রাণীটির নীরব ভাষা চোখে বুঝতে অসুবিধা হলো না সজীবের। নরম হাতটা এত শক্ত করে তার হাত ধরে রেখেছে, ছেড়ে যাওয়ার জো নেই। হাতটার দিকে তাকিয়ে থাকলো সজীব। এত অধিকার নিয়ে তাকে ছুঁই? কই, তার তো কখনো এই মেয়েকে ছোঁয়ার ইচ্ছে হয় না, কখনোই না। কথা চোখের ভাষায় অনুনয় করলো টেবিল ছেড়ে চলে না যাওয়ার জন্য। সজীব আবারও চেয়ারে বসে গেল। নিজের হাতে প্লেটে খাবার নিয়ে দিল কথা। আর নিজ হাতে রান্না করছে। এই মানুষটা না খেলে সব বৃথা যাবে। একটু খেয়ে দেখুক, বলুক কথা রান্না খুব ভালো হয়েছে। কথার কান জোড়াক সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসা একটু প্রশংসায়। মন জোড়াক প্রাণ জোড়াক। কিন্তু এই মানুষটা আজ অব্দি কোনো দিন তার নাম ধরে ডেকেছে কিনা সন্দেহ। নামটা কি জানে কিনা কে জানে। কথা সজীবের পছন্দের চিংড়ি তুলে পাতে দিল, কষা মাংস সজীবের সামনে প্লেট বাড়িয়ে দিল। সজীব তাকালো না, কিংবা খাওয়ার উৎসাহ দেখালো না। অন্যদিকে মুখ করে রাখলো, শক্ত হয়ে বসে থাকলো। কথা বুঝতেই পারছে না এই লোকটা আজ খাবে না। খাবে খাবার না পানি, ও খাবে না এই বাড়ির। কিন্তু লোকটা খিদে পেয়েছে, চেহারায় তার দেখা যাচ্ছে। আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে এই লোকটা কখনোই খাবার মুখে তুলবে না, কক্ষণই না। কথাটা হতে দিতে পারে না আজ। উজ্জ্বল চেহারা ফ্যাকাশে দেখতে তার খারাপ লাগছে। আব্বা কেন এমন সময় ঝগড়া বাঁধলো? হাত ধুয়ে প্লেটে হাত দিল কথা। ভাত মাখতে লাগলো এক হাতে, অন্য হাত ধরে রইল সজীবের হাত। ভাত মেখে সজীবের মুখের সামনের দিকে তাকালো অন্যদিকে। সজীব উঠে যাওয়ার চেষ্টা করতেই হাত আরো শক্ত করে আঁকড়ে ধরল কথা। চোখ পিটপিট করে ছলছল চোখে লুকালো। সজীব খেলো কথার হাতে। হাতটাতে দুই ঠোঁট আর জিভের কিঞ্চিত সংস্পর্শে আটকে উঠল কথা। তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিতেই সজীবের ঠোঁটের পাশে লেগে গেল ঝোল। বিরক্ত নিয়ে তাকালো সজীব। অন্য কিছু হাতের কাছে না পেয়ে গায়ের পরা ওড়নাটা আঁচল দিয়ে মুখটা মুছে দিল কথা। অনুতাপ নিয়ে তাকালো। সজীবের চোখ জোড়া স্বাভাবিক হয়ে আসলো, বাড়িয়ে দিল আর এক লোকমা ভাত। খিদের চোটে খেলো সজীব। শান্তি পেল কথা। এবার সে নিশ্চিত থাকবে। খাওয়া শেষে পানি খেয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে গেল সজীব। এক মুহূর্ত দাঁড়ালো না, তাকালো না পেছনে। মোতালেব সাহেব চেঁচালেন বাড়ি কাঁপে, কেমন বেয়াদব ছেলে! আমার বাড়ির জামাই হয়ে সে নাকি বাড়ি বাড়ি গিয়ে টিউশন করাবে। আমার কোম্পানি চাকরি করলে নাকি তার মান সম্মান ধুয়ে যাবে। বেয়াদব ছেলে! এই মোতালেব সাহেবকে চেনে না, তাই এমন কথা বলতে পারলো। আমার মেয়ের জামাই করে কি আমি ট্যাকাই পড়েছি? কথার বড় বোনের স্বামী সুমন শ্বশুরকে শান্ত করাতে পারল না। বড়লোক বাপের ছেলে, কিন্তু না জানিয়ে বিয়ে করে ফেলায় বাপ বাড়িতে আর জায়গা দেয়নি তাকে। মেয়ের মুখের দিকে তাকিয়ে মোতালেব সাহেব মেয়ের জামাইকে কোম্পানির ম্যানেজিং পদে রেখেছেন। তার কথার ভাজে ভাজে অহংকার, যেন কোম্পানিটা তার বাপের। সজীবকে দাপট দেখিয়ে কথা বলে ও শান্তি পায় না সে। সজীব সবসময় তাকে খুব সুনিপুণভাবে এড়িয়ে চলে, যেন চোখ থাকতেও অন্ধ, মুখ থাকতেও বোবা। সুমন মনে করে বোবা বউয়ের বাতাস লেগে সজীবও বোবা হয়ে গেছে। কথার মায়ের রুমে চলে গেল দৌড়ে। বাবার চেঁচামেচি কানে এসেছে। মায়ের হাতে জোরে চিমটি বসিয়ে দৌড়ে চলে গেল কথা। মার্জি হাত ডলতে ডলতে বলল, জামাইকে কিছু বলতে পারবে না, রাগ দেখাবে আমার উপর। তোর বাপকে গিয়ে মার না চিমটি। কলি মায়ের চেঁচামেচি শুনে দৌড় এলো। কি হয়েছে মা? মার্জি হাত ডলতে ডলতে বলল, দেখলি কিভাবে চিমটি মেরে চলে গেল, বুঝলি? কলি নাকশিন কাটলো। আর ও প্রশ্রয় দাও, মাথায় তুলে রাখো। চিমটি দেবে না, আদর দেবে? রাত 11টা ছুঁইছি। ইজিলের ক্যানভাসে আঁকা অর্ধেক ছবিটার দিকে বড় ব্রাশের কালো রং ঘষে দিল কথা। এই লোকটার ছবি সে কেন আঁকবে, কেন আঁকবে? যার জন্য এত কিছু করে সে একবারও ফিরে দেখে না সেসব। কেমন আনমনা আনমনা। আজ কি কোনো বন্ধুর বাসা থেকে আসবে, নাকি আসবে কথার কাছে? আজ তো দুপুরে এসেছিল, তার মানে রাতেও আসবে। 11টার পর আর জাগতে পারে না কথা। বিছানায় ঢলে পড়ে। 11:30টার দিকে বাড়ি ফিরে সজীব। টিভি দেখা
সুমন বলল, বেকার সাহেব ঘোরাঘুরি কি শেষ? আজ কোনো বন্ধু জায়গা দিল না? সজীবের হাঁটার ধরন দেখে মনে হলো সে সুমনের কথা শুনছে কিন্তু গায়ে মাখছে না। সুমন বুঝে গেল সজীব তাকে খুব সুনিপুণভাবে এড়িয়ে চলছে। সুমন তীব্র আক্রোশে ফেটে পড়ল যেন। সে বিড়বিড় করে বলল, ফকিরের বাচ্চা! দোতলা থেকে ধপ করে ফুলের টব পড়ে গেল নিচে। মাটিতে মাখামাখি হলো মেঝেতে। কে ছুঁড়ে মারল? কেউ দেখল না। সুমন ভয়ে আঁতকে উঠল। দরজা ঠেলে ঢুকে ওয়াশরুমে চলে গেল সজীব। এত বড় বাড়ি, এত অভিজাত্য, কোনো কিছুই টানে না তাকে। বিছানার উপর ধলা হয়ে পড়ে ঘুমানো মেয়েটিও দেখল না সজীব। কথার ষষ্ঠ ইন্দ্র জানান দিল প্রাণপুরুষ এসেছে। সে চট করে উঠে টেবিলে রাখা ভাতের প্লেট বাটি দিয়ে ছোট্ট টেবিলটা সাজিয়ে ফেলল। সজীব ওয়াশরুম থেকে বের হয়ে মুখ মুছে নিল। কথা ঘুমিয়ে পড়ল আবার। সজীব খেয়ে শুয়ে পড়ল। কথাকে ডিঙিয়ে ল্যাম্প বন্ধ করলো। ভোরবেলা ফজরের আজান ভেসে আসলো। কথার ঘুম ভাঙে ঠিক তখনই। নড়াচড়া করতে গিয়ে বাধা পেল কথা। নিজের উদরের উপর ভার ভার অনুভব হতে থমকে গেল। শ্বাসরোধ হয়ে এলো। নিঃশ্বাস ঘন ঘন হয়ে গেল। লোকটা আর ঘুমানোর জায়গা পেল না। এক্কেবারে গায়ের উপর সরাতে চেয়েও পারল না কথা। সজীব গায়ে হাত দিতে গিয়েও আটকে গেল সে। নড়াচড়া করতে লাগলো সে সামান্য সামান্য। তার সাথে সজীবও নড়ল। চোখ কষলে কথাকে আরো শক্ত করে আগলে ধরে রাখলো। কথা এবার সজীবের মাথা সরাতে লাগলো। সজীব চট করে উঠে বসলো। ঘুম ঘুম চোখ খুলতে কথাকে দেখলো। নিজের কোথায় তা দেখে চোখ আর বড় হলো তার। চট করে সরে পড়লো সে। বিস্ময় নিয়ে তাকালো কথার দিকে। লজ্জায় মাটিতে নিচে ঢুকতে ইচ্ছে হলো কথার। বিছানা থেকে নেমে গেল সে তাড়াতাড়ি। গায়ের ওড়না রেখে রুম থেকে বের হয়ে গেল। ওড়নাটা রয়ে গেল সজীবের হাতে। ওড়নার দিকে অপলক তাকিয়ে রইল সে। রুম থেকে বেরোতে দেওয়াল চেপে দাঁড়িয়ে থাকা কথাকে দেখলো। চোখ বন্ধ করে দাঁড়িয়েছে কথা। সজীব ওড়নাটা কথার দিকে ছুঁড়ে মারল। তারপর আবার রুমে চলে এলো। সজীব বাইরে চলে যাবে কথা তাই মাকে ঘুম থেকে তাড়াতাড়ি টেনে তুলল। মার্জিয়া ফজরের নামাজটা পড়ে মাত্র শুয়েছে। কথার টানাটানিতে থাকতে পারল না। শব্দ বের করে হাত নাড়িয়ে মাকে বোঝালো তার বর বাইরে চলে যাবে ব্রেকফাস্ট করে দিতে। মার্জিয়া বিরক্ত লেখালো, তোর জামাইয়ের জন্য তুই ব্রেকফাস্ট বানানো শিখ। কোনো কাজ কাম না করে বাদর বানাইছি দুইটাকে, অকর্মণ্য। কথা মুখ কালো করে ফেললো। হাই তুলতে তুলতে কলি আসলো। মায়ের কথা শুনে বুঝে ফেললো যা বোঝায়। ব্যঙ্গ করে বলল, তার বরের জন্য তাকে রান্না করতে বলো মা। তুমি কেন করছো? কথা বলতে পারে না মানে এই না যে রান্নাও করতে পারবে না। মার্জিয়া রেগে বলল, তুইও কোনো রান্না করে উল্টাই দিছিস যে ওকে কথা শোনাচ্ছিস। মার্জিয়া রান্নাঘরের দিকে এগোতে এগোতে ছোট মেয়েকে বলল, কথা তোর বর কি খাবে দেখি তাড়াতাড়ি বলে যা। তার তো আবার যেমন তেমন খাবার রোচে না। কথা মায়ের পিছু পিছু দৌড়ে গেল। ব্রেকফাস্ট রেডি করে নিয়ে এলো রুমে। মসজিদ থেকে এসে আবার ঘুমিয়ে পড়েছিল সজীব। এই অগোছালো ছেলেটাকে অগোছালোভাবেই ঘুমায়। কথা নাস্তা টেবিলে রাখলো। এখন সজীবকে তুলতে গিয়ে কি করে ধীরে ধীরে হাত বাড়িয়ে সজীবের পিঠে হাত রাখতে উঠে গেল সজীব। চমকে গেল কথা। ইশারায় দেখিয়ে দিল টেবিলে রাখা ব্রেকফাস্ট। সজীব তার দিকে একবার তাকিয়ে ব্রেকফাস্টের দিকে তাকায়। গায়ের আনমোড়া ভেঙে বসে থাকলো। কথার রাগ লাগলো। সব ঠান্ডা হয়ে যাচ্ছে না? নাস্তার প্লেট নিয়ে গিয়ে সজীবের হাতে ধরিয়ে দিল। ঠেলে ঠেলে খাওয়াতে হয় এই ছেলেকে। তার মাকে নিশ্চয় ভীষণ জ্বালাতো। এখন বউকে জ্বালায়। চুপচাপ খেলো সজীব। বোবা বউ খেলো কি না জিজ্ঞাসাও করলো না। কথার সামনে এলেই এই লোক কথার মতো বোবা হয়ে যায় কেন? কথার ভীষণ খারাপ লাগে। তার সামনে এলে আনমনা হয়ে থাকে এই ছেলে। মাথায় এক ঝাঁক চুলের কাটার নামগন্ধ নেই। গালে খোঁচা খোঁচা দাড়ি লম্বা হয়ে যাচ্ছে। রোদে রোদে হেঁটে গায়ের উজ্জ্বল রংটা ফ্যাকাশে হয়ে গেছে। কথা চিৎকার করে বলতে ইচ্ছায়, এই মশাই আপনি এমন কেন কেন কেন? কিন্তু উপরওয়ালার সেই ক্ষমতা দেয়নি কথাকে। আর যাকে দিয়েছে সে ইচ্ছে করে কথার সাথে কথা বলে না। নাকি কথা বলতে জানে না তাই সেও কথার সাথে কথা বলে না। কথা বোবা বলে কথা বলতে ইচ্ছে হয় না। নানা রকম ভাবনা এসে জুড়ে বসেছে কথার ছোট্ট মনে। সেই ছেলের জন্য রোজ রোজ কত লাল নীল স্বপ্নের জাল বুনে ক্যানভাসে কত রঙিন ছবি আঁকে। ছেলেটা না দেখে না ছই। ব্রেকফাস্ট খেয়ে সোজা নিচে চলে গেল সজীব টুং করে ফোনের মেসেজে টোন বেজে উঠল। তাতে লেখা, আবার কখন আসবেন আপনি? সজীব উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। বের হওয়ার আগে মোতালেব সাহেব আটকালেন সজীবকে। এই ছেলে সোজা বাসায় ফিরবে আজ? আমাকে বারবার ফোন দিতে না হয়। আমার মেয়েকে যতদিন ঘরে তুলতে পারবে না ততদিন এই বাড়িতে থাকবে তুমি। তোমার মায়ের হাসপাতালের ক্লিনিকের খরচ আমি অ্যাডভান্স পে করে দিচ্ছি। সোজা হয়ে দাঁড়ালো সজীব। মোতালেব শেখের পেছনে এসে দাঁড়ালো সুমন। সজীব সুমনের দিকে তাকালো। পেছনে দু হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সোজা সাপটা হয়ে বলল, আমার টিউশনি আছে সন্ধ্যা, সকাল, রাতে। মাকে দেখতে যেতে হবে। সব মিলিয়ে অনেক রাত হবে। আমি বাসায় চলে যাব, এখানে আসবো না, মাফ করবেন। মোতালেব সাহেব গর্জন করে উঠলেন, তুমি আমার মানুষের বাড়ি বাড়ি গিয়ে টিউশন করবে আবার? এই মোতালেব শেখের জামাই তুমি, ভুলে যেও না। আপনাকে বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। টিউশনি আমি আমার হাত খরচ
চালানোর জন্য করাই। পড়াতে ভালো লাগে। আপনার মেয়ে জামাই হয়ে টিউশনি করাতে পারবে না এটা কোথাও লেখা নেই। লেখা আছে, গর্জে উঠলেন মোতালেব সাহেব। লেখা আছে, চুক্তিপত্রে স্পষ্ট লেখা আছে, তোমাকে তোমার স্ত্রীর প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তাকে সময় দিতে হবে। আর ১০টা দম্পতির মতো হবে তোমাদের। কিন্তু তুমি ইচ্ছে হলে আমার মেয়েকে দেখা দাও না। ইচ্ছে না হলে দাও না। ইচ্ছে হলে আসো, ইচ্ছে হলে আসো না। আজ পর্যন্ত আমার মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছো তুমি? কক্সবাজারের টিকিট কেটে দিয়েছি। তুমি কোথাও নিখোঁজ হয়ে গিয়েছিলে? ভালো করে দুটো কথা বলতেও দেখিনি তার সাথে। আপনার মেয়ে কথা বলতে জানলেই তো কথা বলবো। কাটা ঘায়ে নুনের ছিটে দিল সজীব। তেজি গলায় হুঙ্কার ছাড়লেন মোতালেব সাহেব। আমার মেয়ে কথা বলতে জানে না, তাই আমি তোমার মতো গর্দভের সাথে তোমার বিয়ে দিয়েছি। তোমার মায়ের অপারেশনের টাকা থেকে সম্পূর্ণ চিকিৎসা খরচ চালাচ্ছি, সব করেছি। তারপর তুমি আমার মেয়ের দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলছো কোন সাহসে? আপনি অযথা কথা পেঁচিয়ে যাচ্ছেন। আমি শুধু বলেছি, আপনার মেয়ের সাথে কিসের কথা বলবো আমি? সে প্রশ্ন করলেই তো উত্তর দেবো আমি। কিংবা আমি কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর দিবে। আপনি যা বলতে চাইছেন তা হচ্ছে আমি একা, একা বকবক করবো আপনার মেয়ের সাথে? মোতালেবের কথায় পারে না এই ছেলে। এত ঘাড়ত্যাড়া ছেলেকে শেষ পর্যন্ত মেয়ের মনে ধরল। তার আর ছেলে পেল না? কিসের কমতি তার মেয়ের? কথা বলতে না জানা, প্রতিবন্ধী, কথা শেখানো স্কুলে পড়িয়ে ভালো টাকা ইনকাম করে তার মেয়ে। তাছাড়া কত সুন্দর ছবি এঁকে ছবি বিক্রি করেও ভালো টাকা কামায়। পুতুলের মতো মেয়েটির রূপে কি কমতি আছে? আল্লাহ কেন যে কথা বলতে পারা গুণটাই দিল না তার মাকে? দিল, এমন একটা ঘাটতারার বাচ্চাকে সহ্য করতে হতো না। সজীব চলে যাচ্ছিল। মোতালেব সাহেব আটকালেন। তুমি টিউশনি করাতে যাবে না। সজীব আবার সোজা হয়ে দাঁড়ালো। বলল, তাহলে টিউশনি থেকে আমি যত টাকা পাই তত টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দিবেন। সারাদিন আপনার বড় মেয়ের জামাইয়ের মতো সোফায় বসে পায়ের উপর পা তুলে টিভি দেখব। আর হ্যাঁ, সোফাও খালি রাখতে হবে। সুমন রেগে উঠল। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মতো কেন হতে চাস রে? ছোট লোকের বাচ্চা পেয়ে ব্যবহারে তা প্রমাণ করে দিচ্ছি। যাই হোক, আপনার মতো হতে কেন চাইবো আমি? ফাইলপত্র ঘেটে নিজেকে তো আর ম্যানেজার প্রমাণ করতে যাচ্ছি না। রাগে ক্রোধে তেড়ে যেতে চাইলে সুমন। মোতালেব সাহেব আটকালেন। বললেন, ঠিক আছে, কত টাকা পাও তুমি টিউশনি করে, কত টাকা? সুমন আটকাতে চাইল। বসে বসে কেন বেতন খাবে সজীব? সে তো আদরের জামাই, তাকে তো খাওয়ায় না। সজীব বলল, বর্তমান আমার রানিং টিউশনগুলি আছে, সব মিলিয়ে আমি 12,000 টাকা পাই। 12,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। আর টিউশনি করব না আমি। মোতালেব সাহেবের নাক সিটকেলেন। সকাল সন্ধ্যা রাত মিলিয়ে তুমি টিউশনি করে মাত্র 12,000 টাকা পাও? সজীব সাথে সাথে জবাব দিল, ফাইলপত্র গন্ধ শুকে শুকে পাই না, পরিশ্রম করে পাই। ফাইলপত্র গন্ধ শুকতে জানলে আপনার বড় মেয়ের জামাইয়ের মতো পয়সাওয়ালা হতে পারতাম। সুমন আর পারল না। সোফায় গিয়ে বসে পড়ল। এই বেয়াদব ছেলে কথায় কথায় তাকে পচায়, কথায় কথায় তাকে হেও, অথচ নিজে একটা ছোট লোকের বাচ্চা। আর এই বুড়ো শ্বশুর কেন এই বদকে তেল মেখে মেখে রাখে? বুবুনিটাও আর ছেলে পাইল না। সজীব আবার বের হতে যাচ্ছিল। মোতালেব শেখ আটকালেন। এখন কোথায় যাচ্ছ? মায়ের কাছে। দুপুরে ফিরবো। তোমার মাকে সেখানে ভালো ভালো খেতে দিচ্ছে। মাকে নিয়ে চিন্তার কিছু নেই। অপারেশনের ডেট সামনে। আর হ্যাঁ, ফোন দিলে ফোন তুলবে। সজীব চলে গেল। হাউমাউ করে কেঁদে কেঁদে ঘরের দিকে দৌড়ে যাওয়া মেয়ের পিছু পিছু মার্জিয়ে দৌড়াচ্ছে। মেয়েকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে সান্ত্বনা দেয়। তোর বর তো কথায় কথায় ওসব বলেছে, এজন্য কাঁদতে হয়? তোর সাথে কি কখনো খারাপ কথা বলেছে আজ পর্যন্ত? কথা কেঁদেই গেল। সে কথা বলতে পারে না, তাই উনি কথা বলে না। কথা কেন ভাষাহীন, কেন বাঘিন? নিজেকে অসহায় মনে হয় মাঝে মাঝে। তার সব থেকেও যেন সব নেই। কথার কান্নার আওয়াজ শুনে মোতালেব সাহেব হাঁক ছাড়লেন দরজার বাইরে দাঁড়িয়ে। এই সব সামান্য ব্যাপার নিয়ে তোমার মেয়েকে কাঁদতে বারণ করো মার্জিয়া। ছোট লোকদের কথা কানে নিতে নেই। ও আরো জোরে কেঁদে উঠল। তার বরকে ছোট লোক বলে বাবা কথায় 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 আরও জোরে কান্না করে মার্জিয়া রুম থেকে বের হলো। মোতালেব সাহেবকে বললেন, ছোট লোক হলে বিয়ে দিয়েছিলেন কেন সেই ছেলের সাথে? শব্দরাস আপনার মেয়ে পছন্দ ছেলের সাথে তো বিয়ে দিলেন, আবার ছোট লোক ডাকেন কেন? সে কি যেচে আপনার কাছে এসেছিল? আপনি নিজেই গিয়েছেন তার কাছে। তার দুর্বলতার কেন্দ্র করেই আপনি তাকে মেয়ের জামাই করেছেন। মেত্র সাহেব বললেন, তো কি হয়েছে? তাকে তো বলেছি আমার কোম্পানিতে চাকরি করতে ভালো পয়সা পাবে। মেয়ের জামাই হয় সে আরও সুবিধা পাবে। কিন্তু না, সে করবে চাকরি আমার কোম্পানি বলে, আমার পয়সায় খাবে না। আমিও বলে দিয়েছি আমার মেয়েকে এমন বাড়িতে রাখতে হবে, নইলে এখানেই থাকতে হবে তাকে। দেখি কোথায় চাকরি পায় সে। আমার কোম্পানিতে চাকরি না করে যায় কোথায় সে? মার্জি আর কিছু বলল না। জানে সে এর শেষটা কোথায় হবে। সজীব জোর করে সিগারেট ধরিয়ে দিল তার বন্ধুরা। বলল, তোর টিউশনিগুলো আমাদের দিয়ে মহান কাজ করলি রে মামা। নে আমাদের পক্ষ থেকে ট্রিট। সজীব নিতে চাইল না। এসব আমার দ্বারা হবে না। আম্মা এসব থেকে দূরে থাকতে বলছে আমায়। আম্মার মতে আব্বার অকাল মৃত্যুর কারণ এই সিগারেট। হো হো করে হেসে উঠল সজীবের বন্ধু। শকত বলল, তুই একটা জিনিস মামা, তোর মতো শ্বশুরবাড়ি পাওয়ার জন্য আমরা কি করতে পারি সেটা বল।
বউ পাইলি, ভালো শ্বশুর পাইলে আবার মাসে মাসে বেতনও পাবি, মায়ের চিকিৎসাও ফ্রি ফ্রি। সজীব কানেই নিল না সেসব। শকতের হাত থেকে সিগারেট নিয়ে ঠোঁটে তুলে বলল, ঠোঁট পুড়লে কি নিজেকে বিশ্রী দেখায়? যদি দেখাতো তাহলে খেতে হবে। আমার কাছ থেকে মাপ চেয়ে নিব। বন্ধুরা হা করে তাকিয়ে রইল। বিশ্রী দেখানোর জন্য সিগারেট খাচ্ছিস? ঠোঁট পুড়লে কি তোকে বিশ্রী দেখবে? আশ্চর্য কথা বলছিস মামা। তামিমের কথার কোনো ভাবান্তর দেখা গেল না সজীবের মধ্যে। নিজেকে বিশ্রীভাবে উপস্থাপন করতেই পারলে তার শান্তি। সে জানে দূর পার্কে করা গাড়িটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা মেয়েটি তার বিশ্রী রূপ আর স্বভাবের মাঝেও মুগ্ধতা খুঁজে বেড়ায়। তার এই বিশ্রী সেজে থাকার কারণটা ভালোভাবে উপলব্ধি করে। তারও নিজেকে মেয়েটার সামনে বিশ্রীভাবে উপস্থাপন করতে ভালো লাগে সজীবের। হয়তো কোনো একদিন বিরক্তিতে তিথিয়ে উঠে বলবে, দূরে যান, দূরে যান। ফোপানি উঠল কথার। গাড়ির ড্রাইভারকে বলল, ম্যাডাম, স্কুলে কি যাবেন না? কথা মাথা নাড়ালো, ইশারায় বুঝিয়ে দিল সোজা ঘরে ফিরবো, কোথাও যাব না আর। সেটা ইচ্ছে করে তার কাছ থেকে দূরে দূরে থাকে। ইচ্ছে ইচ্ছে করে সিগারেটে ঠোঁট পড়েছে। ইচ্ছে করছে কথাকে দূরে ঠেলে। ইচ্ছে করে নিজেকে কথার অযোগ্য প্রমাণ করার চেষ্টা করছে। ইচ্ছে করে ড্রাইভার গাড়ি ঘুরেলো আবার। কথা চোখ বন্ধ করে মাথায় এলিয়ে দিল গাড়ির সিটে। ভাবে, আড্ডা মহলে সিগারেটের ধোঁয়া ছাড়া ছেলেটার পোড়া ঠোঁটেও নেশা থাকে, মুগ্ধতা থাকে। এলোমেলো চুলে দেখতে ভীষণ ভালো লাগে। জোড়া তালি দেওয়া স্যান্ডেল সবচাইতে স্মার্ট দেখে ছেলেটাকে। বোতাম ছাড়া শার্ট পরা ছেলেটার বুকের দিকে চোখ যেতেই যেন এলোমেলো হয়ে যায় কথার মন মস্তিষ্ক। আনমরা চাহনিতে ভীষণ মন কাড়ে। খ্যাক করে গলা পরিষ্কার করার শব্দটা কানে এলে বুকে তোলপাড় শুরু হয়। মাঝরাতে ছেলেটার নিঃশ্বাসের শব্দ তার নির্ঘুম রাতের কারণ। তার এই চুপ কথার গল্প ইশারায় ইশারায় শোনানোর জন্য সে বসে থাকে। কিন্তু গল্প শোনার মানুষ সুনিপুণভাবে বাকিদের মতো তাকে এড়িয়ে চলে কেন? কথা বাক প্রতিবন্ধী বলে? কথা বলতে জানে না বলে? নাকি সজীব তার ইশারা বোঝে না? নতুন একজোড়া কালো বেল্টের দুফিতের স্যান্ডেল কিনেছে কথা। দুটি শার্ট, দুটো কালো। তার মতে কালো শার্টে তার বরকে বেশি সুন্দর দেখায়। অনেক আগের কথা, ভয়ে ভয়ে দেয়নি। কিন্তু এই লোকটা স্যান্ডেলের বাজে অবস্থা, অনেক পুরনো হয়ে গেছে। গায়ের শার্ট ৩টা উলটপালট করে পড়ে। দরজার বাইরে জুতো খুলে রাখায় দরজায় জুতো জোড়া রাখলেই কথা। বিছানার উপরে মেলে রাখে শার্ট দুটো। এসেই দেখলে পড়বে। দুপুরে খেতে আসেনি। রাতে আবার বাবার সাথে ঝগড়া লাগবে। মাগরিবের আগে ফিরল সজীব। বাড়ির কাজের মহিলা সুজাতা দরজা খুলে দিল। ভাইজান গোসল করলেন কই? দুপুরে খাইলেন? সজীব উত্তর দিল, আমার বাসায়। সোজা উপরে চলে গেল। মোতালেব সাহেব দেখেও কিছু বললেন না। দরজার কাছে নতুন জুড়া দেখে বাইরে দাঁড়িয়ে থাকলো সজীব। আমার ঘরে আবার কে ঢুকলো? দরজা হালকা করে লাগানো। দরজা ঠেলে ঢুকলো না সজীব। কে ঘরে ঢুকলো? বের হচ্ছে না কেন? মেজাজ বিগড়ে উঠতে লাগলো সজীবের। তারপরেও ঘরে ঢুকলো না সে। গলা খাঁকড়ে দিল। দৌড়ে এসে দরজাটা একেবারে খুলে দিল কথা। নিচে জুতা জোড়া দেখিয়ে দিল ইশারায়। সজীব সোজা রুমে ঢুকে পড়ল। বিছানার উপরে রাখা কালো শার্ট দেখে ভুরু কুঁচকাল। মুখ ধুয়ে এসে পরনের শার্ট বদলে অন্য শার্ট পরে নিল। বিছানার পর শার্ট দুটো পরে থাকলো। আড়ালে দাঁড়িয়ে ফুপিয়ে উঠল কথা। সে কত পছন্দ করে শার্ট দুটো কিনেছে, পরবে না? রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে গেল কথা। সজীব খেলো কি না খেলো না দেখলো না। মা খাওয়াবে। সজীব এসে বিছানায় ঘুমন্ত মেয়েটাকে দেখলো। একবারও তাকিয়ে আর তাকালো না। না দেখার জন্য ঘরের লাইট নিভিয়ে দিল। শুয়ে পড়ল। মাঝরাতে ঘুম ভাঙলো কথার। খিদে পেয়েছে। ঘরের লাইট জ্বালাতে বালিশের নিচে হাত রেখে ঘুমানো ছেলেটাকে দেখে হাসি ফুটলো মুখে। গায়ের সেই কালো শার্ট তার কেনা। তার টাকায় কিনেছে সে। কি খুব সুন্দর লাগছে ছেলেটাকে। কথা ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে দিল ছেলেটার কান। ছেলেটার অজান্তে থাই গ্লাস সরানো ঘরে উড়ে উড়ে ঢুকলো রং বেরঙের একটা প্রজাপতি। হাত বাড়িয়ে দিল কথা। তার ঘরে কেন প্রজাপতির হঠাৎ পেশে? প্রজাপতি উড়ে এসে বসলো আবার কথার হাতের উপর। উড়ে চলে গেল। প্রজাপতির পেছন পেছন দৌড়ালো কথা। তখনই দরজা ঠেলে রুমে ঢুকলো সজীব। মুখের ভাবভঙ্গি দেখে বুঝার উপায় নেই কথা সজীবকে উপেক্ষা করে প্রজাপতি ধরার জন্য দৌড়ালো। মুখ দিয়ে উ উ শব্দ করে বেরোলো। ঘাড় ঘুরিয়ে তাকালো সজীব। প্রজাপতিকে হাতের উপর বসানোর জন্য যেন লড়াই করছে কথা। পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দেওয়ালে বসা প্রজাপতিকে হাতে বসানোর জন্য তুমুল যুদ্ধ। সজীব হাতের শার্টটি খাটে রাখলো। এগিয়ে গেল। লম্বা হওয়ায় পায়ের আঙ্গুলে ভর দিয়ে হলো না। দেওয়ালে হাত লাগাতে প্রজাপতি উঠে আসলো তার হাতে। খুশিতে হাততালি দিয়ে উঠল কথা। মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করলো। সজীবের দিকে চোখ পড়তে হাসি থেমে গেল কথার। সে চোখ নামালো না। সজীব নামালো। হাতটা বাড়িয়ে দিল কথার দিকে। কথা চেয়ে রইল প্রজাপতির হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। চট করে মাথায় খেলো খুব সুন্দর একটা দৃশ্য। চোখ বন্ধ করে ভাবতে লাগলো, মগজে ঢুকিয়ে দিতে লাগলো কিভাবে ক্যানভাসে ফুটিয়ে তুলবে সেই দৃশ্য। কথার কোনো নড়াচড়া না দেখে আবারও চোখ তুলল সজীব। আশ্চর্য, চোখ বন্ধ কেন এই মেয়ের? কেমন কেমন যেন মেয়েটা। কথা বলতে না পারা মেয়েগুলো আসলেই কি কেমন কেমন হয়?
চোখ খুলো কথা। সজীবের হাতটার দিকে ঝুঁকে পড়ল। গরম নিঃশ্বাস পড়ল সজীবের হাতের উপর। হাড় নড়তে প্রজাপতি উড়ে গেল। কথা মুখ নামিয়ে সজীবের হাতে তালু ছুঁতে আচমকা হাত নামিয়ে ফেলল সজীব। ছলছল চোখে তাকালো কথা। হাতে তালু শার্টে ডলে ফেলল সজীব। সোজা বের হয়ে চলে গেল। এক মুহূর্তে দাঁড়ালো না। পিছু পিছু ছুটল কথা। রাগ করে ফেললো আর আসবে না। মোতালেব সাহেব বসে রয়েছেন সোফায়, মুখের উপর জার্নাল ধরা। সিঁড়ি বেয়ে নেমে আসা সজীবকে দেখে আর চোখে, খেয়েছো? সজীব কোনো উত্তর দিল না। মোতালেব সাহেব এবার জোরে আওয়াজ করলেন, তোমাকে কিছু জিজ্ঞাসা করছি? সজীব উত্তর করলো, আমার নাম উচ্চারণ করেননি তাই বুঝতে পারিনি। খেয়েছি। এখন কোথায় যাচ্ছ? বাইরে, বন্ধুদের কাছে। মায়ের কাছেও যাব। কথাকে নিয়ে কোথাও ঘুরতে এসো। কোথায় যেতে চাও? কোথাও না। মহা বিরক্ত হলো মোতালেব শেখ। তাহলে বাড়ির বাইরে পা রাখবে না তুমি। আমি যা বলবো তাই হবে। আপনি আমায় কিনে নেননি। আপনি আমার জন্য কিছুই করছেন না। সব আপনার মেয়ের জন্য করছেন। মায়ের অপারেশনের টাকা থেকে শুরু করে এখন পর্যন্ত যা করছেন সবটা আপনার মেয়ের জন্য। আমি আপনার টাকায় খাচ্ছিও না, পড়ছিও না। মোতালেব সাহেব হুঙ্কার ছাড়লেন, বারবার এক কথা বলে কি প্রমাণ করতে চাও তুমি? যে টাকা দিয়ে কিনে আমি আমার মেয়েকে জামাই দিয়েছি? বিয়ে করার আগে তো তুমি বলনি যে আমার মেয়েকে স্ত্রী হিসেবে মানতে তোমার অসুবিধা হবে? বলেছ? স্ত্রী মানি না এটা কখনো বলেছি? চুপ হয়ে গেল মোতালেব সাহেব। মার্জিয়া দৌড়ে গেল। আবার শুরু শ্বশুর জামাইয়ের ঝগড়া। কলি আর সুমন আসলো। মহাবিরক্ত দুজন। চোখে মুখে কলি মোতালেব সাহেবকে বললেন, বাবা তোমার ছোট মেয়েকে পাঠিয়ে দাও শ্বশুরবাড়ি। রোজ রোজ এসব একদম ভালো লাগে না। মোতালেব সাহেব ধমক দিয়ে মেয়েকে, একদম চুপ। আগে নিজে গিয়ে দেখাও, তারপর ছোট বোনকে বলো। চোখ ভিজে গেল কলির। বাবা এভাবেই বলল? তাও আবার এই ছেলের, ছোট লোকের সামনে? রাগে দুঃখে ফেটে পড়ল কলি। চলে গেল কেঁদে। উপর থেকে চেয়ে রইল কথা। পেছনে হাত দিয়ে দাঁড়ানো সজীব মুখ খুলল। আর কিছু বলবেন? আমাকে বেরোতে হবে। কোথাও যাবে না তুমি। কথাকে গিয়ে স্কুলে দিয়ে এসো। আমার দ্বারা হবে না মিস্টার শেখ। কেন হবে না? লজ্জায় মাথা কাটা খাবে? কেউ দেখে ফেলে বোবা বই যাবে বলে? অযথা কথা বাড়াচ্ছেন আপনি। আমি গাড়ির ড্রাইভারই করতে পারি না। আপনার মেয়েকে ড্রাইভার নিয়ে যাবে। সুমন বলল, গাড়ি চালাবি কি করে? গাড়িতে উঠে বসেছিস কখনো? মার্জিয়া ডাক দিল, সুমন, তুই তুকারি করবি না। ও তোমার মতো এ বাড়ির জামাই। তোমার যতটুকু অধিকার আছে এই বাড়িতে তারও আছে। ওকে সম্মান দিয়ে কথা বলবে। অপরাধ বোধ করলো সুমন। মাথা নামিয়ে রাখলো। সজীব কিছু বলল না। মোতালেব শেখ সজীবকে বলল, তোমাকে আমি পুলিশে দিব। চুক্তিপত্রের বিপক্ষে কাজ করছো তুমি। দিতে পারেন, সমস্যা নেই। মোতালেব সাহেব হাঁ করে দাঁড়িয়ে রইলেন। কথাও এমন রুক্ষ নির্ভয় কঠোর মানুষকে প্রথম দেখাতেই এত কোমল মনে হয়েছিল কেন? মনে ধরেছিল কেন? সজীব চলে গেল। রাগে আক্রোশে বাড়ি কাঁপিয়ে গর্জন করলেন মোতালেব সাহেব, মেয়ে নিয়ে নিব আমি, রাখবো না এই ছেলের কাছে। ডিভোর্স পেপার রেডি করবো আমি। মার্জিয়া মুখে আঁচল গুজলেন, ছি ছি, এসব কেমন কথা? সিঁড়ি বেয়ে নেমে এলো কথা। মার্জিয়া কথাকে দেখে মাথায় হাত দিল। মেয়ের সামনে আর কোনো কথা বলতে পেল না লোকটা। প্রচণ্ড ভয় পাওয়ায় বাবার কাছে গিয়ে দাঁড়ালো কথা। গাল ভিজে আসে, চোখের লম্বা পাতা ভিজে ভাগ হয়ে গেছে। মোতালেব সাহেব কাছে গিয়ে ভয়ে ভয়ে দাঁড়ালো কথা। হাতের উপর জোরে চিমটি বসালো, ফুপিয়ে ওঠে। মোতালেব শেখ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকলো মেয়ের দিকে। হাতে জ্বলুনি হলে কিছু বললেন না তিনি। শেষমেশ যখন কথা ছাড়লো না, হাত নেড়ে হাতের উল্টো পিঠ দিয়ে চড় বসালো কান বরাবর। মার্জিয়া আঁতকে উঠে এসে ধরল কথাকে। আওয়াজ করে কেঁদে উঠল কথা। মোতালেব সাহেব বের হয়ে গেলেন বাড়ি থেকে। যাওয়ার আগে বলে গেলেন, এবার আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিব আমি তোমার। দরকার হলে এই বাড়ি বেচে দিব। মার্জিয়া মেয়ের মাথায় ঘন ঘন হাত বুলাচ্ছে। ওগুলো তো রাগ করে বলছে তোর বাবা। কাঁদিস না মা, ভালো আমার মেয়ে। তোর বর তোরই থাকবে। কথা শান্ত হলো না। আওয়াজ করে কাঁদলো। মার্জিয়া হাত বাড়িয়ে দিল। বলল, নে চিমটি দে, যত খুশি চিমটি দে। কথা জোরে চিমটি বসালো মার্জির হাতে। তারপর দৌড়ে চলে যেতে সুমন ধরলো কথাকে। বলল, আর কেঁদো না কথা, বাবা তো ওসব রাগে বলেছে। মার্জিয়া মাথায় হাত দিয়ে সোফায় বসলো। কথা হাত ছাড়িয়ে নিতে চাইলো, হাত ছাড়াতে পারলো না। সুমন তার মাথায় হাত বুলালো। পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এত সুন্দর বউয়ের দিকে ওই ছোট লোক তাকায় না কেন ভালোভাবে? পিঠে বিশ্রী বিচরণ টের পেল কথা। দূরে ছিটকে এলো কথা। দাঁতে দাঁত চেপে গর্জালো। মার্জিয়া উঠে এলো। বলল, কি হয়েছে, কি হয়েছে মা? সুমন, ওর সামনে উল্টোপাল্টা কথা বলিও না তো সজীবকে নিয়ে। চলো মা। কথা তীক্ষ্ণ চোখে তাকালো সুমনের দিকে। আপার পর এত অসভ্য কেন? তারপর নিজের বউয়ের দিকে ভালোভাবে তাকায় না, আর এই নিজের শালিকার দিকে কেমন করে তাকায়। মায়ের মাথার কাছে চেয়ার টেনে বসলো সজীব। নার্স এসে ইঞ্জেকশন পুশ করে গেল সাজিয়া বেগমকে। সজীব সাজিয়া বেগম ছেলেকে দেখে বলল, চুল না কাটা অবধি আমার কাছে আসতে না করছি না? রবীন্দ্রনাথ সাজতে ইচ্ছে হচ্ছে তোর? সজীব চুলে আঙুল চালিয়ে বলল, আজ কেটে ফেলবো আম্মা। মুখের দাড়িগুলো ছোট করে নেব। তোর না বউ আছে, সুন্দর করে গোছগাছ থাকতে পারিস না? কেন এমন হয়ে গেলি? সজীব মায়ের দিকে চোখ তুলে তাকালো। কেমন আছো মা? সাজিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের মুখে হাত দিয়ে বলেন, গোছগাছ ফিটফাট হাসি খুশি সজীবকে। আমার ফিরে আসুক আমার কোলে। যে কথা বলার আগে হাসতো। এখন কেমন হয়ে আছিস খোকা? এই অভাব অনটন একদিন ঘুচিয়ে যাবে তোর চাকরি হয়ে গেলে। যা হারিয়েছিস তা কি আর ফিরে পাবি? তাহলে এখনকার
যা আছে তা কেন আঁকড়ে ধরছিস না? মেয়েটাকে বউ করলি পর্যন্ত একদিনও আমার সাথে দেখা করাতে আনলি না। আমারও যে ছেলের বউ দেখতে ইচ্ছে করে। সজীব পুরোটা সময় চুপ থাকলো। বলল, তোমার অপারেশনে আগামী মাসে মা। আগামী মাসেই আমরা বাসায় উঠবো। বাসায় যেতে ইচ্ছে করে না তুমি ছাড়া। আমরা তো বাসায় যাব, কিন্তু তোর বউ, তোর শ্বশুর কি তোর বউকে আমাদের ওই ছোট্ট বাসায় রাখবে? তোকে ছাড়বে? সজীব বলল, কালো আঙ্গুল পছন্দ করো তাই এনেছি। খেয়ে বলো তো কেমন হয়েছে। দাঁড়াও আমি হাত ধুচ্ছি। সজীব বোতলের পানি দিয়ে ধুয়ে নিল আঙ্গুর। মায়ের কাছে দিতেই চোখ নিচে নামিয়ে নিল। কথা ঘুরাবি না সজীব। আমি তোর মা হই। কথাকে নিয়ে আসবি কাল। নইলে দেখতে আসবি না আমাকে। সজীব কিছু বলল না। অনেকক্ষণ পর বলল, গ্রামের বাড়ি ফিরবো মা, তুমি আর আমি। না না বলে উঠলো সাজিয়ে বেগম। আমি যাব না ওখানে। তুইও যাবি না। তুই যাবি না সজীব। মাথা তুলে তাকালো সজীব। কেন মা? তোর বউ এখানে সজীব, তোর বউ। বিয়ে করাবো। কলেমে সাক্ষী করে বিয়ে করছিস তাকে। এক সুদে বাধা পড়ছিস। বিয়ে পবিত্র বন্ধন। এই বন্ধনকে অসম্মান করলে পস্তাবি তুই। কথার প্রতি একটু যত্নশীল হ আব্বা। সজীব আঙ্গুর মুখে পড়ল। তোমার অপারেশন হয়ে যাক আম্মা, তারপর এসব নিয়ে পরে কথা হবে। সজীব চলে যাওয়ার আগে সাজিয়ে বেগম ছেলের কপালে চুমু আঁকলেন, জড়িয়ে ধরে রাখলেন অনেকক্ষণ। সজীব বলে গেল, আসি আম্মা। নার্সদের কথা মতো চলবে, ঠিক মতো ওষুধ খাবে। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে। সাজিয়া বেগম বলল, কথাকে নিয়ে আসবি কাল। সজীব কিছু বলল না। স্কুল থেকে বের হওয়ার সময় ছোট ছোট বাচ্চা দৌড়ে আসলো কথার কাছে। সবাই কথার পা ধরে লাফাতে লাফাতে মুখ দিয়ে আউ শব্দ করলো। কথা তাদের ভাষা বুঝলো। ইশারায় বলল ক্লাসে যেতে। সে আবার কাল আসবে। বাচ্চাগুলো ইশারায় বিদায় জানালো কথাকে। ড্রাইভার আকমল কথাকে দেখলো। তারও কথার বয়সী একটা মেয়ে আছে। এই মেয়েটাকে দেখে বোঝার সাধ্য নেই এই মেয়ে কথা বলতে জানে না। গাড়িতে উঠে বসলো কথা। ড্রাইভার গাড়ি ছাড়লো। শপিং কমপ্লেক্সের পাশে বন্ধুদের সাথে সজীবকে দেখা গেল। চুল কেটেছে, গায়ে অন্য একটা শার্ট, হাতে কাগজপত্র। কথা ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ড্রাইভার গাড়ি থামালো। গাড়ির কাজ নামালো। সজীব চোখ জোড়া এলো গাড়ির কাছে। কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল সজীব। বন্ধুদের গিয়ে নিয়ে উল্টো পথে হেঁটে চলে গেল। কথার মন খারাপ হলো। এখন বেলা দুটো, লোকটা কি বাড়ি ফিরবে না, খাবে না? আবার চলে গেল সজীব। রিক্সা ডেকে উঠে পড়লো। রিক্সা চলতে লাগলো আপন গতিতে। কথা ড্রাইভারকে গাড়ি ছাড়তে বললো। রিক্সার পিছু পিছু এসে থামলো শেখবাড়ির গেটের কাছে। রিক্সা থেকে নেমে ভাড়া মেটালো সজীব। দারোয়ান গেট খুলে গাড়ি ঢোকার জন্য। সজীব গাড়ির পেছন পেছন ঢুকতে দেখে বলল, ম্যাডাম গাড়ি করে? আপনি রিক্সায় কেন স্যার? সজীব কোনো উত্তর দিল না। এসব আজব প্রশ্ন করে কেন মানুষজন? গাড়ি থেকে কথা বাড়ি ঢুকলো আর পেছন পেছন সজীব। মোতালেব সাহেব শেখকে দেখে খুশি হলো। সজীব কথাকে স্কুল থেকে নিয়ে এসেছে। মুখে হাসি ফুটলো মোশাররফ সাহেব। মাঝে মাঝে প্রচণ্ড ঘাটতেরা মনে হয় সজীবকে, এই জন্য বিরক্ত লাগে। কিন্তু ছেলেটা মন্দ না। দুপুরে খাওয়ার টেবিলে চুপচাপ খাচ্ছে সজীব। সুমন মোতালেব শেখের পাশে এসে বসলেন। সজীব চুপচাপকে খেতে দেখে গা জ্বলল। চরম বিরক্ত লাগে এই ছেলেকে। কলি এসে খাবার বেড়ে দিল। এদের এত ঢং দেখলে গা জ্বলে। কথা এসে দূর থেকে আর চোখে দেখলো সজীবের খাওয়া। যা সামনে যাওয়ার সাহস করে উঠতে পারে না। অথচ তার বরকে এটা ওটা জিজ্ঞাসা করে করে খাওয়ায়। বরটা ভালো না। মার্জিয়ে গিয়ে সজীবের পাতে ভাত তুলে দিল। এত কম খেতে নেই সজীব। সজীব হাঁ হু করে কিছু বলল না। মার্জিয়ে ডাক দিল কথাকে। কথা ওখানেই দাঁড়িয়ে আছে। ছেলেটা কি লাগছে সব কিছু বলে বলে করাতে হবে। কথা দৌড়ে এলো। মার্জিয়া চলে গেল। চামচ দিয়ে এটা ওটা তুলে দিয়ে আটকে গেল কথা। সজীব হাত দিয়ে রাখলো। কথা আর দিল না। তেরালো। মোতালেব সাহেব আর চোখে দেখলেন কাণ্ড। বেয়াদব ছেলে, আমার মেয়ের সাথে কথা বলে না। কলি বলল, কথা তোর ভাইয়ের জন্য পায়েস রেখেছি, ওটা নিয়ে আয় তো। কথা গেল না। মার্জিয়া পায়েসের বাটি এনে টেবিলে রাখলো। সজীব তোমাকে একটু পায়েস দেয়? সজীব ঘন ঘন মাথা নাড়ল। মার্জিয়ার মন খারাপ লাগলো। এই ছেলে এত বাছা কেন? পায়েসও মানুষ খায় না? কলি বাটি কেনে নিল। এগুলো খেতে জানতে হয় আম্মা। সবাই খেতে জানে না। জানলে হজম হয় না। কথা রাগ লাগলো। সজীব খেয়ে সোজা উপরে চলে গেল। কলি বোকা বেনে গেল। এই ছেলের রাগ ঘৃণা বলতে কিছুই নেই, কিভাবে এড়িয়ে গেল? কথা কলির হাতে জোরে চিমটি কাটলো। দৌড়ে সজীবের পিছু পিছু চলে গেল। কলি হাত জ্বলতে জ্বলতে চিল্লিয়ে পুরো ঘর মাথায় তুলল। মোতালেব সাহেব বলল, বড় বোনের মতো থাকো। সবসময় ওর বরকে খোঁচা দিয়ে কথা বলবে না। কলি রেগে গেল। বুবুনি, কথা বলতে জানলে আল্লাহ জানতো কি করতো বেয়াদব। মার্জিয়া বলে, ভালোই হয়েছে কথা বলতে জানে না। অন্তত খারাপ কথা বলতে হচ্ছে না ওকে। কলি রাগে দুঃখে কেঁদে দিল। সজীব পিছু পিছু ঘরে ঢুকে গেল কথা। দরজা বন্ধ করে দিয়ে দরজায় হেলান দিয়ে নিজে নিজে আওয়াজ করে হাসলো। চিমটিটা জোরে দিয়েছি। ভালোই হয়েছে একদম। তার বর পচা। সজীব পিছু ফিরে চোখ বন্ধ করে হাসতে দেখলো কথাকে। আশ্চর্য! কথা হাসতে হাসতে বিছানায় ঢলে পড়ল। হাসার কারণ চোখে জল এলো। সজীব কৌতূহল নিয়ে তাকাতে দেখে হাসি থামিয়ে গেল কথার। হাসি থামিয়ে গালে আঙ্গুল দিল কথা। তাকিয়ে রইল সজীবের দিকে। চোখ সরিয়ে পকেটে হাত দিল সজীব। ফোনে মেসেজ লিখলো হেঁটে হেঁটে। টুংটাং আওয়াজ করে মেসেজ এলো কথার ফোনে। মায়ের কাছে নিয়ে যাব, রেডি হয়ে থাকো। সম্বোধনীর এই মেসেজটা
কথা কয়বার পড়ল হিসাব নেই। তাকে কি বলে সম্বোধন করছে, তুমি নাকি আপনি? কোনটা বেশি ভালো লাগবে? তুমিতে বেশি ভালো লাগবে। কথা মেসেজ পাঠালো, বুঝলাম না। মায়ের কাছে নিয়ে যাব রাতে। আবার নিয়ে আসবো। মা দেখতে চেয়েছে। কথা চালাকি করে মেসেজ পাঠালো, কাকে? আরও মেসেজ এলো না। কথা রেগে তাকালো সজীবের দিকে। অসভ্য লোক। মুখে বললে কি হয়? কথা কথা জানে না কিন্তু শুনতে পায়। বোঝে না এই লোক। কিন্তু কথা খুশি হলো ভীষণ। তাকে সাথে করে নিয়ে যাবে সজীব। রিকশায় একপাশে বসবে। চুপি চুপি কথা হাতটা শক্ত করে ধরে নিবে। কাঁধে মাথা রাখবে, চোখে চোখ রাখবে। কিন্তু তা হলো না। সজীব গেল আর এলো না। হালকা গোলাপি রঙের শাড়ি পরলো। মার্জিয়াকে ধরে আনলো শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। মার্জিয়া মেয়েকে শাড়ি পরিয়ে দিয়ে চেয়ে রইল অনেকক্ষণ। কপালে চুমু দিল। তোকে মিষ্টি লাগছে রে মা। কথার ঠোঁট এমন হাসি সরল না। যদি এমন একটা বর বলতো, কিন্তু এ তো অসম্ভব। অমন দামি কথা কখনো বলবে না সজীব। তার চোখে কথা তো সুন্দর না। মার্জিয়া মেয়েকে হাতে চুড়ি পরালেন। বললেন, তোর বর যখন থাকে তখন তো শাড়ি পরতে পারিস। কত সুন্দর দেখায়। আমি মা হয়ে তোকে ওসব বলতাম। কথা হাসলো, লজ্জা পেল, কিন্তু সজীব এলো না। কথার মন খারাপ হলো। কান্না পেল। বাড়ির ড্রাইভার রাত ৮টার দিকে এসে বলল, ছোট ম্যাডামকে হসপিটালে নিয়ে আসতে বলছে জামাই। কথা আবার দৌড়ে উপরে উঠলো। তাড়াহুড়ো করে আবার শাড়ি পরলো। অভিমানে ভারী হলো বুক। রিক্সা করে যেতে চাইছিল। লোকটা এমন কেন? খালি কষ্ট দেয়, মন খারাপ করে দেয়, কান্না করে। গাড়িতে বসে চোখের জল ফেললো। সজীবের হাসপাতালের সামনে দাঁড়ানো। কথা গাড়ি থেকে নামার সাথে সাথে সামনে এলো। কথা মাথা তুলে তাকালো না। মুখের কি অবস্থা করেছে কে জানে। শুধু কান্না পায় কেন? সজীব তার আগে আগে হাঁটলো কথার পেছনে। হাতটা ধরলে কি হয়? হাত ধরে কি হাঁটা যায় না? বউ তো। সজীব পিছু ফিরে ফিরে দেখলো কথাকে। কথা পিছু পিছু হাঁটলো। শাড়ি পরছে তাও ভালো করে দেখলো না। এই হৃদয়হীন লোকটার হৃদয় কোথায়? চুরি করার জন্য তো তার ঠিকানা জানা দরকার। কোথায় গেলে সে হৃদয়ের ঠিকানা পাবে? সজীব সাজিয়া বেগম চোখ জুড়ল কথাকে দেখে। জিজ্ঞাসা করলো, কেমন আছো মা? কথাকে কথা বলতে না দেখে জিভে কামড় বসালো। তিনি ভুলেই গেছেন কথা কথা বলতে পারে না। মিষ্টি করে হাসলো, পা ছুঁয়ে সালাম করলো। সজীব বের হয়ে গেল মায়ের ইশারায়। সাজিয়া বেগম কথার মুখে ছুঁয়ে বলল, অনেক মিষ্টি আমার বৌমা। বর কথা বলে? কথার মন খারাপ হয়ে গেছে। সে মাথা নাড়িয়ে না বলে। সাজি হাসে। বর একটু, একটু না, একটু বেশিই খারাপ। আবার একটু বেশিই ভালো। কথা মাথা নামিয়ে ফেলে। ছলছলে চোখ দুটো লুকাতে চাইলে সাজিয়ার কাছ থেকে। গলার চেনটা খুলে কথার গলায় পরিয়ে দিল সাজিয়া। আমার ছেলে তো তোমাকে কিছুই দেয়নি, আমি দিলাম। আজ দেয় নাই, কাল নিশ্চয় দিবে। সেদিন আমাকে এটি ফেরত দিও। আমার বৌমা চিহ্ন দিলাম। এটা তোমার শ্বশুর আমাকে দিয়েছিল তখনকার। অনেক ভারী, দেখেছো? সজীব কোনো মতেই সেটা আমাকে বেচতে দেয়নি। এত অভাব অনটন গেলে সে তারপর সেটা বেচার নাম নেয়নি। বলে এটা নাকি তার বাবার স্মৃতি। কথা কথা বলতে ইচ্ছে করলো, কিন্তু পারল না। এত কথা, কত আলাপ করতে ইচ্ছে হলো। এক পক্ষ যখন নীরব শ্রোতা হয়, তখন অপর পক্ষ কথা বলতে সুবিধা পায় না। মন খারাপ চেয়ে গেল মুখখানি। সাজিয়ে বুকে জড়ালো কথাকে। কথার গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সজীব তক্ষুনি কেবিনে ঢুকে গেল। মায়ের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, আম্মা, আপা কল দিছে। কি বলতে চাই শোন। সাজিয়া বেগম কথার সাথে হাসলো। বলল, ও আমার বড় মেয়ে সাইমা। বিয়ে দিয়েছি অনেক আগে। একটা বাচ্চাও আছে 6 বছরের। সজীব বলল, কথা বলো মা। সাজিয়া ফোন কানে নিয়ে কথা বলল মেয়ের সাথে। সজীবের বউ এসেছে বললে আবদার করলা আমার সাথে কথা বলতে, বলো মা। ওকে দাও, আমি কথা বলবো ভাইয়ের বউর সাথে। কথা শুনলো সেই কথা। সাজিয়া বেগম হেসে বলল, বলিস পরে। এখন তোর ভাইয়ের ফোনে ব্যালেন্স নেই, বুঝলি? সাইমা উপাস থেকে বলল, আমার কাছে আছে, দাঁড়াও কল দিই। ফোন নিয়ে নিল সজীব। বাইরে চলে গেল। কথা মাথা নামিয়ে বসে রইল। সাজিয়া বেগম তার মুখ আগলে ধরল। বলল, কথা বলতে পারো না? এটা লজ্জার কিছু নেই। এটা তোমার দুর্বলতা নয়। কথা বলতে না জানলে তুমি কি সজীবের কথা বলতে না তোমার বাবাকে? ঘন ঘন মাথা নাড়ালো কথা। সাজিয়ে হেসে বসলো। বলল, তোমার বর তোমার সাথে কি একবারও কথা বলেনি? কথা ইশারায় মোবাইল দেখে বলে, বলে মেসেজে, কিন্তু মুখে বলে না। সাজিয়া বেগম হেসে বলল, আমি বলার জন্য তোমার বর ভালো তো? কথা ইশারায় বুঝালো, আমি জানি তো বর ভালো। শুধু আমার সামনে এলে খারাপ হয়ে যায়। 2 দিন পর ইজেল এবং ক্যানভাস দিয়ে দেওয়ালে টাঙালো কথা। সাদা কালো সজীবের ছবি। হাসি মুখে ছবি আঁকতে পারল না। কথা লোকটাকে কখনো হাসতে দেখেনি বলে। কেমন গম্ভীর ভাবমূর্তি। ছবিটা দেখে হাসলো কথা। ঘরে ঠেলে ঘরে ঢুকে পড়া ব্যক্তিকে দেখলো না। দেখার কি আছে, ছবিটা দেখুক বরঞ্চ। তার পাশে এসে দাঁড়ালো লোকটা। কথা অবাক। লোকটাকে এত কাছে এসে কখনো দাঁড়ায় না। পাশ ফিরে তাকাতে চমকে গেল সুমন। চেহারা কুচকো ফেললো। সুমন হাসলো তার সাথে। এক হাতে
কথার গাল গলিয়ে কানের পাশে হাত রেখে বলল, বরের জন্য অপেক্ষা করছিলে? হাতটা ছুঁড়ে ফেললো কথা। ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করলো। চিৎকার করেও সে আওয়াজ ঘরের বাইরে গেল না। গলা ধরে যায়। সুমন হেসে বলল, এরকম করছো কেন? আমি কিছুই করিনি। এখনো তো কিছু করলাম না। কথা ঘর থেকে বের হতে চাইতে সুমন আটকালো। দরজা বন্ধ করছি আমি। পালাতে চাইছো কেন? কথা বলতে এসেছি তোমার সাথে। বসো, কথা বলি। তোমার বর তো তোমার সাথে ভালো কথা বলে না। আমি বলি, আসো। দরজায় খিল খুললো কথা। সুমন টেনে বের করলো দরজার বেলে। সুমনের জুতা দরজার কাছে। আঙুল দিয়ে শাসালো, বাবাকে বলে দিব আমি। হাসলো সুমন। তার পেছনে এসে দাঁড়ালো সজীব। ফোন থেকে মাথা তুলতেই রুমের বাইরে দেখলো সুমনকে খালি পায়ে। জুতো জোড়া পরতে পরতে সুমন বলল, তোর বোধ হয় আজ আসবে না। আর কিছুই ক্ষণ থাকতে পারতাম। কথা তাকালো সজীবের দিকে। গাল বেয়ে টুপটাপ জল পড়লো। সজীব নিঃশব্দে এলো, আবার নিঃশব্দে চলে গেল একদম বাড়ি থেকে। সুমনও চলে গেল। কথা দৌড়ে চলে গেল মায়ের কাছে। মাকে আঁচড় কাটতে লাগলো। মার্জিয়া কিছু বুঝতে পারল না। তখন বিকেল ৪টা। কথার স্কুল ছুটি হয়েছে অনেক আগে। কিন্তু বাসায় ফেরার নামগন্ধ নাই দেখে মার্জিয়া চিন্তিত হয়ে পড়ল। মোতালেব সাহেব ড্রাইভারকে ফোনে অনবরত কল দিলেন। কিন্তু ফোন তুলল না ড্রাইভার। মোতালেব শেখের মাথা এমনিতে খারাপ। গত ৫ দিন ধরে সজীব একবারও এই বাড়িতে পা রেখে নেই। কি হয়েছে সেটা জিজ্ঞাসা করার মতো জো রাখেনি। ফোন বন্ধ। এখন কথা কোথায় আবার? রাস্তার পাশে বাইকের উপর বসা সজীবের বন্ধুদের দেখা গেল। গাড়ি থেকে নেমে বলল কথা। এদের খুঁজতে গিয়ে কত সময় পার হলো। কথা দাঁড়িয়ে থাকলো। ড্রাইভার গেল তাদের কাছে। গিয়ে বলল, মিস্টার সজীব কোথায়? উনি এখনো আসেনি? সজীবের বন্ধুরা ড্রাইভারের পেছনে দাঁড়ানো, নীল সাদা ড্রেস পরা দাঁড়ানো মেয়েটাকে দেখে নড়ে চড়ে বসলো। তাহলে কি সজীবের ওয়াইফ? শকত এগিয়ে এসলো। আসসালামু আলাইকুম ছোট আপু, কেমন আছেন? মাথা নাড়ালো কথা। শকত পরে বুঝলো এই মেয়েটা কথা বলতে জানে না। লজ্জায় পড়ে গেল শকত। সজীব তো কিছুক্ষণ আগে বাসায় ফিরছে। কথা আঙ্গুল গুছিয়ে গালের কাছে দিয়ে জানতে ছিল, উনি দুপুরে খেয়েছেন? শকত কথার ইঙ্গিত বুঝতে পেরে নিজেকে ধন্য মনে করলো। হেসে বলল, জি আপু, খেয়েছে। আমরা সবাই লাঞ্চ রেস্টুরেন্টে সেরে এসেছি একসাথে। কথার মুখে হাসি ফুটল। কি মিষ্টি একটা মেয়ে। বোবা বলে এত অবহেলা করে সজীব। তার ঘরে এমন একটা ছোট্ট বোন আছে, সারাক্ষণ বকবক করে তার মাথা খায়। বোনের কথা মনে পড়ে সকলের। কথা ইশারা করলো ড্রাইভারকে। ড্রাইভার বলছে, ম্যাডাম বলতে চাইছেন সজীব যে বাসায় থাকে ওটা ঠিকানা দেওয়া যাবে? শখত ঠিকানা দিল। বেশি দূরে নয় আপু, বাম পাশের গলিতে গিয়ে দুতলায় পেয়ে যাবেন। ও বাসায় আছে। কথা কৃতজ্ঞতা প্রকাশ করলো। ইশারায় কি যেন বললো, উ আ করে। শখত বুঝতে পারল না। ড্রাইভার বুঝিয়ে দিল, আপনাদের সবাইকে ম্যাডাম বাসায় যেতে বলেছেন। হাসলো সবাই। শকত বলল, আচ্ছা যাবো আপু। কথা মাথা নাড়িয়ে হাসলো। হাত নাড়িয়ে বিদায় জানালো সবাইকে। গাড়িতে বসে পড়ল। ড্রাইভার বলল, ম্যাডাম আপনার বাবা অনবরত কল দিয়েছেন। আমার ভয় লাগছে আমার গর্দন নেবে। হেসে ফেললো কথা। ইশারায় বলে, কিচ্ছু হবে না, আমি আছি। গলির কাছে গিয়ে গাড়ি থামালো। ড্রাইভার বলল, আপনি যান ম্যাডাম, আমি এখানে আছি। কথা এগিয়ে গেল। কয়েকজন মহিলা আর চোখে দেখলো কথাকে। এটা কি তাহলে সজীবের বউ? আহা কি মিষ্টি। মিষ্টি হলে কি হবে, এ তো বোবা, প্রতিবন্ধী। কথা সবার সাথে চোখ মিলিয়ে আবার হাঁটা ধরলো। হাতে সজীবের জন্য আঁকা সেই ছবিটা। তার ঘরে টাঙিয়ে দেবে এই ছবিটা। কথার একটা অন্তত জিনিস সেই ঘরে। কথার শ্বশুরবাড়ি ভাড়া হোক, ও তো সেই ঘরে তার স্বামী থাকে। দরজায় কড়া নাগলো। দরজা ভেতর থেকে বন্ধ। ২-৩ বার কড়া নাড়তে সজীব বেরোলো। উদাম গা, ঘুম ঘুম ফোলা চোখ। হাতের কবজি দিয়ে চোখ ডলতে নিল সজীবকে। বলার সাথে সাথে চোখ ছোট হয়ে গেল। কপালে ভাঁজ পড়ল। চট করে রুমের ভেতরে গিয়ে উলটপালট করলো ড্রয়ার। শার্ট খুঁজে পেল না তাড়াহুড়ে। কথা এগিয়ে এলো। বালিশের নিচে সামান্য চাপা পড়া শার্টটি টেনে নিয়ে ঝাড়লো। কুঁচকে গেছে, একদম অগোছালো এই ছেলে। সজীবের সামনে গিয়ে শার্টটা বাড়িয়ে দিল কথা। সজীব চট করে পিছু করে দাঁড়ালো। তাড়াহুড়ো করে গায়ে শার্ট দিল। শার্টের বোতাম লাগিয়ে মোবাইল হাতে নিল। মেসেজ দিয়ে গেল, এখানে কি চাই? নতুন নাম্বার থেকে মেসেজ এসেছে। কথা পাঠালো, আমার বরকে চাই, বাসায় ফিরবেন আমার সাথে, আমাকে ফেরাবেন না। কোনো উত্তর এলো না কথার। সে হেঁটে হেঁটে দেখল পুরো ঘর। ২টা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। ২ রুমে ২টা খাট। সজীবের রুমে পড়ার টেবিল, বইয়ের সেলফ, ওয়ারড্রব। মায়ের রুমে একটা আলমারি, কাপড়ের আলনা, কয়েকটা কম্বল রাখা, তার উপর সুটকেস। ২টা সুটকেস। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার, জাগ, জানার নানা রকম সরঞ্জাম। কথা হঠাৎ মনে পড়ল এই সংসারটা তার। শাড়ি পরে কোমরে আঁচল গুজে সে রান্না করছে রান্নাঘরে। তার প্রাণসখা তাকে পেছন থেকে কোমর জড়িয়ে নাক টেনে বলছে, রান্নার সুগন্ধি খিদে প্রাণ গেল প্রাণসখী। কিন্তু এমনটা হয় না। কথা বলতে পারে না বলে কি অমন স্বপ্ন দেখা বারণ? ছবিটা সে সাঙ্গিয়ে দিল সজীবের রুমে। কিছুই বলল না সজীবকে। আর চোখে দেখে নিল, আবার চোখ সরিয়ে নিল। গলা খাঁকড়ি দিল সজীব। কালো শার্ট দুটো কথার ঘরে। সে দিয়েছে বলে সেই শার্ট বাইরে পরে না এই ছেলে, শুধু কথার সামনে পরে। লোকজনকে দেখায় না যে বউয়ের দেওয়া শার্ট পরে। নতুন নতুন স্যান্ডেলগুলো নিজে কিনেছে। কথার দেওয়া স্যান্ডেল রুমের বাইরে, রুমের প্রবেশপথে রাখা হয়েছে। কান্নায় বুক ভারী হয়ে এলো কথার। সজীব গিয়ে দাঁড়ায় রুমের বাইরে, হাতে তালা চাবি। কথা গিয়ে দাঁড়ায় সজীবের পাশে। তালা দেয় সজীব। কথা আগে আগে নিচে নামে।
কয়েকটা মহিলা উপর থেকে গলা উঁচিয়ে দেখে বলে, সজীব, তোমার বউয়ের সাথে আমাদের পরিচয় করে দাওনি যে? সজীব সেদিকে তাকালো না। মারাম্বা এই তেরা ছেলেকে মুখ কোনোদিন খোলে না। সজীব গলি পেরিয়ে চলে যায়। কথা দৌড়ালো সেদিকে। ড্রাইভার গাড়ি নিয়ে তাদের পেছন পেছন গেল। সজীব রাস্তায় রিক্সার জন্য দাঁড়াতে কথা তার পাশে দাঁড়ালো। হাতের ফাঁকে হাত গলিয়ে ধরল শক্ত করে সজীবের হাত। ভয়ে গলা শুকিয়ে গেল। অদম্য সাহস দেখিয়ে ফেলল সে। কি শাস্তি হবে এর? সজীব মাথা নাড়িয়ে দেখল নিজের হাত কার কাছে। অবাক চাহনি নিয়ে তাকালো কথার দিকে, যেন কথা কত বড় ভুল কাজ করে ফেলেছে। সজীবের চাহনিতে ভড়কালো না, আরও শক্ত করে ধরে চোখের ভাষা মিনতি করে বলল, সেও যাবে রিকশায়। সজীব শক্ত হয়ে গেল, দাঁড়ালো, সেটা বুঝে গেল না। কথা তার হাত চেপে ধরে বসার ধরন থেকে চুপ করে রইল। রিক্সা চলল তার গতিতে। কথা তাকালো সজীবের দিকে। সজীবের দৃষ্টি নির্বাচন করছে, যেন রোবট। কথা নিজের হাতের তালুতে নিল সজীবের হাতটা। সজীবের কাঁধে মাথা রাখতে চট করে হাতটা কেড়ে নিল কথার কাছ থেকে। অদ্ভুত অদ্ভুত কাজ করছে মেয়েটা। কথা আবার সেই হাতে নিজের হাতের মুঠি নিল। এই দিন এই ক্ষণ খুবই দামি কথার কাছে, খুব। গেটের শেখবাড়ির গেটের কাছে গিয়ে থামলো রিক্সা। কথা ভাড়া মিটিয়ে দিল। সজীব হাত ছাড়িয়ে নিয়ে ঢুকে পড়ল বাড়িতে। মোতালেব তখন বাইরে দাঁড়ানো। সজীবকে ঢুকতে দেখে আবার তার পিছু পিছু কথাকে দেখে যা বোঝার বুঝে নিলেন। সজীব কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করলো না। এই ছেলেকে উল্টোপাল্টা কিছু বলা যায় না। এত গরম দেখায় যেন অট্টালিকা ভেসে যাচ্ছে তার। অথচ শহরে একটা তালাও বাড়ি নেই। কোন গ্রাম থেকে চাকরির খুঁজে এসে কপাল করে এমন শ্বশুরবাড়ি পেয়েছে। ম্যানেজারিং করা মানে এমন নয় যে কর্মচারীরা কাজে ফাঁকি দিলে বা ভুল ধরলে তাদের গায়ে হাত তোলা, তাদের শিক্ষা দেওয়া। ম্যানেজারিং মানে কর্মচারীদের কাজ ফাঁকি দিচ্ছে কিনা, সঠিকভাবে কাজ করছে কিনা, কোনো কাজে ভুল করছে কিনা তার তদারকি করা। কোনো কর্মচারী অনুপস্থিত থাকলে তার সেই দিনের বেতন কেটে খাওয়ার আমার কোম্পানির কোনো ম্যানেজার করে না। সব কিছু তো ঠিক ঠিক চলছিল, হঠাৎ করে এমন কি হলো সুমন? কাচুমুচু করে বসলো সুমন। কলি বলল, ও আব্বা, ওর নতুন আব্বা, ওকে সব কাজ শিখিয়ে দিতে হবে। মোতারা সাহেব ধমক দিলেন কলিকে। তোমাকে কে মাস্টারি দেখাতে বলেছে? আমি তোমার সাথে কথা বলছি না, সুমনের সাথে কথা বলছি। সুমন বলল, আমার ভুল হয়ে গেছে, এরকমটা আর হবে না। মোতালেব সাহেব চুপ করে থাকলেন অনেকক্ষণ। তারপর বললেন, ঘর জামাই রেখেছি, ভেবেছি কথার জামাইকে রাখতে হয়েছে তোমাকে। তোমার বাপের রাগ কি এখনো কমেনি? কলিকে ঘরে তুলবে কখন? সুমন তাকালো কলির দিকে। কথার জামাই না আসলে তোমার চিন্তা বাড়ে, আর আমারটা থাকলে তোমার মনে হয় বোঝা। একদম চুপ, মুখে মুখে কথা বলে ঠাস করে মেরে দেবো বেয়াদব মেয়ে। আমি তোমার বরের সাথে কথা বলছি, তোমার সাথে নয়। তোমার বা চুপ কেন, কথা বলতে জানে না? সুমন বলল, আমার বাবা কলিকে ঘরে তুলবে না বলেছেন। মোতরা সাহেব দাঁড়িয়ে পড়েন। এই কথা শুনতে শুনতে কান পচে গেল আমার। টাকা পয়সা তো কামাচ্ছ, বাসা ভাড়া নিয়ে থাকো বউকে নিয়ে, মুখ দেখাতে পারি না আমি সমাজে। ছোটটার কপাল তো জন্ম থেকেই পোড়া, আর বড়টা নিজের কর্মদোষে। রাগে কিরমির করলো কলি। আব্বা সবসময় তাকে কথা শোনায়, আর কথাকে মাথায় তুলে রেখে। কথা নিচে নেমে মার্জিয়াকে রাখলো। মার্জিয়া আওয়াজ করলো, আয় আমি রান্নাঘরে। কথা রান্নাঘরে দৌড় দিল। মাকে বললো, মার্জিয়া ধমকলো দিল, মা ডাক না মুখ পুরি, মা ডাকতে পারিস না? কি মা ডাক। কথা মন খারাপ করে দাঁড়িয়ে রইল। মার্জিয়া মেয়েকে দেখলো, মন খারাপ করে ফেলেছে। মেয়েকে গিয়ে জড়িয়ে ধরলো মার্জিয়া। কথা চুপ করে রইল। মা তাকে গালে আদর দিয়ে বলল, এত বড় হয়ে আদর পাস, কত বড় তোর ভাগ্য। খবরদার মন খারাপ করবি না, কথা বলতে পারিস না এটাই তোর দুর্ভাগ্য নয়, সৌভাগ্য মনে করবি। আমি তো এমনি এমনি বকি, সন্তানের মুখে মা ডাক না শুনতে পেলে কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়। মা হলে বুঝবি। কথা ইশারা করলো, না না, আমি মা হব না। মার্জিয়া বলে, কেন হবি না? কথা বুঝলো, যদিও সে বোবা হয়। গাল ভিজে গেল মার্জিয়ার। তিনি কেঁদে উঠলেন আওয়াজ করে। জড়িয়ে ধরে বলে, সে কেন বোবা হবে? সে বোবা হবে না, সে তো খুব বাচাল হবে। কথা মাকে ছাড়লো না, শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকলো। সে বলল না, তার মা হতে খুব ইচ্ছে করে, খুব। মার্জিয়া মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি জন্য ডেকেছি? কথা মাকে ছেড়ে দেয়। মাকে ফ্রিজ দেখিয়ে বলে, আপেল নিয়ে আয়। মার্জিয়া হাসলো। বরের জন্য? কথা মাথা নাড়ল। তোর বা কি তোর খোঁজ নেয়? কথা মায়ের কথায় কান দিল না। আপেল দুটো নিয়ে চলে গেল। সজীব তখন বই নিয়ে বসেছে, পড়ায় মন বসছে না। স্টুডেন্ট অভিভাবকরা ফোন দিচ্ছে ঘ্যান ঘ্যান, তাদের সজীবকে চাই। রুটিন চেঞ্জ করতে হবে, এখন ফিরতে হবে, টিউশনি পড়াতে হবে। কথা রুমে ঢুকে এলো। আপেল দুটো কেটে দিল প্লেটে। সজীব নিয়ে খেলো না। কথা প্লেটটা সজীবের হাতে দিল। সজীবের দিকে এক টুকরো বাড়িয়ে দিল। মুখের সামনে থেকে সরল না। সজীব খেতে চাইল না। কথা জেদ ধরল, খেতেই হবে। কথার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গালে নিল সজীব ঠান্ডা আপেলের টুকরো। কথা বসলো সজীবের পাশে। বইটা নিয়ে ফেললো হাত থেকে। খেতে খেতে পড়তে নেই। সজীব অবাক। দিন দিন সাহস যেন বেড়েই চলছে এই মেয়েটার। কথা একটা একটা করে খাইয়ে দিল সজীবকে। বিরক্ত নিয়ে খেলো সজীব। কথার ঠোঁটে মিটি মিটি হাসি। খাওয়া শেষে কথা বসলো সজীবের পারে। এই 5টা দিন সে খুব মিস করছে তার বরকে, খুব। সজীব শান্ত চোখে তাকালো কথা দেখে। কি আশ্চর্য, মেয়েটা তার চায় কি তার কাছে? কথা বলল, আপনি
মিস করেননি আমায়? কিন্তু বলতে পারল না। সজীব নড়েচড়ে খাট থেকে নেমে যেতেই কথা ধরে ফেলল তার হাত। সজীব আবারও বসে পড়ল, ভুরু কুঁচকে করে তাকালো। কথা সজীবের হাত দুটো নিজের হাতের মুঠে নিল, আচমকা জড়িয়ে ধরল। বুকে মাথা রাখলো সজীবের, শক্ত করে আঁকড়ে ধরল। আপার বর খুব খারাপ, খুব। সে এই কথা কাকে বলবে? বরটাও তো বোঝে না। দরজা ঠেলে চট করে ঢুকে পড়ল সুমন, কোনো ভাবান্তর নেই। সজীব বলল, তোমার শ্বশুর আব্বা তোমায় ডাকছে, প্রেম প্রীতি পরে করো। মেজাজ বিগড়ে গেল সজীবের। কথা দূরে সরে বসলো, কি বেয়াদব মানুষ। সজীব বের হয়ে গেল রুম থেকে। শক্ত চোয়ালে সিঁড়ি বেয়ে দুমদাম সজীবকে নামতে দেখে মোতালেব সাহেব অবাক হলেন। সমস্যা কি, কি হয়েছে? সজীব মোতালেব সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন। সমস্যা আমার নয়, সমস্যা আপনার বড় মেয়ে জামাইয়ের। কারো বেডরুমে হুটহাট ঢুকে পড়াটা নিশ্চয়ই কোনো ভদ্রলোকের কাজ নয়। মোতালেব সাহেব তাকালেন পিছু পিছু নেমে আসা সুমনের দিকে। কাচুমুচু করলো সুমন। আসলে আব্বা আমি বুঝতে পারিনি ওদের মধ্যে। একদম চুপ, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। সব কিছুর একটা সীমা থাকে। পেছনে হাত দিয়ে দাঁড়ানো সজীব চোখ বন্ধ নিবদ্ধ। সুমন চলে গেল। মোতালেব সাহেব সজীবের দিকে ফারলেন। তুমি টিউশনি শুরু করছো আবার? জি, কেন? আপনার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না, অনেক করছেন। বসে বসে খেতে ইচ্ছে করে না আমার। আমার পড়াশোনার জন্য হলো টিউশনি করতে হবে আমার। মোতালেব সাহেব কিছু বলতে পেলেন না। এই 5 দিন কোথায় ছিলে? তোমার মাঝে মাঝে কি হয়? তুমি ঠিক কি করতে চাইছো? কিছু করতে চাইছি না আপাতত। ঠিক আছে, যাই করো বাড়ি ফিরবি ঠিক মতো, ফোন ধরবে। সজীব কিছু বলল না, আবার উপরে চলে গেল। মার্জি এসে বলে, টিউশন করতে চাইছে করুক, বারণ করিয়ে না ছেলেকে। ছেলেটা জোর জবরদস্তি পছন্দ করে না, তাকে তার মতো থাকতে দিন। মোতালেব সাহেব বললেন, ছেড়েই তো দিয়েছি, কিন্তু কি হয়েছে? ফলাফল শূন্য। তার মায়ের অপারেশন শেষ হলে সে কী করবে? ওর মাকে নিয়ে তখন অজুহাত বেড়ে যাবে। আবার আসবে না এখানে। একদিন আসবে আর 5 দিন ওখানে পড়ে থাকবে। মার্জিয়া কিছু বলল না, কিছু বলার নেই। টিউশন করে, মায়ের দেখাশুনো করে, সব কিছু সামলিয়ে বাড়ি ফিরতে দেরি হয় সজীবের। অনেকগুলো পরীক্ষা সামনে। একটা ন্যাশনাল ভার্সিটির গেস্ট টিচার হিসেবে যোগদান করবে। রাত করে বাড়ি ফিরতেও খেতে ইচ্ছা হয় না তার, কিন্তু কথার জন্য না খেয়ে ঘুমাতে পারে না। জোর করে নিজ হাতে হলেও খাওয়াবে এই মেয়েটা, বিরক্তিকর। সবসময় মুড কী করে এরকম থাকে? এদের 3 বেলা খেয়ে ঘুমানো ছাড়া আর কোনো চিন্তা নেই। যত সব চিন্তা সজীবের। মায়ের অপারেশনের দিন ঘনিয়ে গেল। অপারেশনের দিন কথা নিজ থেকে চলে গেল হাসপাতালে। টিউমার হয়েছে সাজিয়া বেগমের। অপারেশনের শেষে এবার ঘরে ফেরার পালা। সাজিয়া বেগম ছেলের হাত ধরে ফেলেন। বৌমাকে কবে ঘরে তুলবি আব্বা? সজীব কোনো উত্তর দিল না। কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল সব। সজীব মাকে নিয়ে বাসায় উঠল, কিন্তু কথার কাছে গেল না। ফোনের উপর ফোন দিচ্ছেন মোতালেব সাহেব। এই ছোট লোকের বাচ্চা আবার কথা দিয়ে কথা রাখছে না। মরে যেতে ইচ্ছে করছে তার, আর সহ্য হচ্ছে না। হুট করে একদিন রাতে ফিরল সজীব, তাও গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে। মোতালেব সাহেব শুধু দেখছেন সজীবের কাণ্ড কারখানা। মাজিয়ে খেতে রাখলো। সজীব বলল, মায়ের কাছে খেয়ে এসেছেন, আসলে খেতে ইচ্ছে করছিল না, তেতো লাগছে সব কিছু। মোতালেব সাহেব এবার রেগে বলেন, তুমি ঠিক কি করতে চাইছো? তুমি আমার মেয়েকে পুতুল পেয়েছো? সজীব বলল, কিছুই না। আপনার মেয়ে পুতুল হতে যাবে কেন? তাহলে কয়দিন পরে কি এখানে বেড়াতে আসো? সজীব বলল, জি না। কথা মাথা নাড়িয়ে মোতালেব সাহেবকে কিছু বলার জন্য ইঙ্গিত করলো। মোতালেব সাহেব বলল, তুমি কি আমার মেয়েকে রাখবে নাকি রাখবে না? সজীব কথার দিকে তাকালো। এবার কথা কেন উঠেছে? মোতালেব সাহেব বললেন, তাহলে তুমি এমন করলে তো হবে না। স্ত্রীর প্রতি স্বামীর কোনো দায়িত্ব আজ পর্যন্ত তুমি পালন করছো। আমার মেয়েকে বউ মানতে অসুবিধা হবে জেনেও বিয়েটা তুমি করলে কেন? অসুবিধার কথা কখন বলেছি? বিয়ে করছি কেন সেটা আপনি ভালো করে জানেন। তাহলে তুমি ফিরবে না কেন কথার কাছে? আপনাকে অন্ধ মনে হচ্ছিল আমার। এই যে ফিরলাম, আজ ফিরছো, আবার কাল আসবে না? সজীব কিছু বলল না। মোতালেব সাহেব মাথায় হাত দিয়ে বসে থাকেন। কি করবে এখন তিনি? কথা এক কোণে দাঁড়িয়ে থাকেন। তাকে নিয়ে যায় না কেন এখান থেকে? তার স্বামীর ঘরে যেতে ইচ্ছে করে। সজীব কথা না বাড়িয়ে উঠে গেল। মায়ের ফোনে কল দিয়ে বলল, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো আম্মা। সাজিয়া বেগম বলল, তোকে এখন আসতে হবে না আব্বা, থেকে যা ওখানে। দিনে একবার এসে আমাকে দেখা করে যা, শুধু ঝামেলা করিস না। সজীব কিছু বলল না। আজ টিউশনির বেতন পেয়েছে, মায়ের জন্য একটা শাড়ি কিনেছে, আর একটা কিনেছে একটা সাদা আকাশি পাড়ের, অন্যটা খয়েরি রঙের। বিছানার উপর রেখেছে প্যাকেটটা। কথা ধীর পায়ে হেঁটে রুমে এলো। বিছানার উপর প্যাকেট দেখে কৌতূহল পেল। শাড়ি দেখে চোখ জোড়া চকচক করছে কথা। তার জন্য বর শাড়ি কিনছে? সাদা শাড়িটা তার শাশুড়ির জন্য কিনছে, তা বুঝে ফেললো কথা। আর খয়েরিটা তার জন্য। সজীব দেখল গায়ের সাথে মিলিয়ে হাসছে কথা। চোখ সরিয়ে নিল সজীব। ঘরের লাইট নিভিয়ে শুয়ে পড়ল। কথা ভীষণ অবাক। সে জেগে আছে আর এই লোক লাইট বন্ধ করলো কেন? অন্ধকারে আর একটা সুযোগ হলো। চট করে কাপড় পাল্টে শাড়িটা পরে নিল কথা এলোমেলোভাবে। তারপর লাইট জ্বালিয়ে দিল। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে। না, বরের খুব পছন্দ, তাকে খুব সুন্দর দেখাচ্ছে। প্রসাধনী মাখলো কথা। তার এই রূপ বোধহয় পছন্দ না বরের। সাজলে যদি দেখে। সজীব ঘুমিয়ে পড়ছে। নিঃশব্দ আওয়াজ ভেসে আসছে। এই শব্দটা কাঁপিয়ে তুলে কথাকে, খুব কাছে তাকে টানে। একেবারে কাছে গিয়ে শুনতে ইচ্ছে করে সেই শব্দ। খোলা চুল এলোমেলোভাবে খোপা করে নিল। শাড়ির কুচি ধরতে না পারায় সামনের দিকে ফুলে আসে।
শাড়ি ঠিক করতে করতে কথা গিয়ে দাঁড়ালো সজীবের সামনে, পাশ ফিরে শুয়ে পড়লো সজীব। কথার মন খারাপ হলো, তাকে বলবে না এই শাড়িতে কেমন লাগছে? সজীবের পাশে গিয়ে শুয়ে পড়লো কথা, ফিরল সজীবের দিকে। সজীব নিঃশ্বাস এসে ঠেকলো তার মুখের উপর, চোখ বন্ধ করে নিল, দূরত্ব কমিয়ে শুয়ে পড়লো, চওড়া বুকে মাথা রাখলো। অনেকক্ষণ পর মুখ তুলে দেখলো সজীবের ঘুমন্ত মুখ, গা পুড়ে যাচ্ছে, জ্বর এসেছে নিশ্চয়। কথা কপালটাতে ঠোঁট ছোঁয়ালো, জলপট্টি আনতে যেতে বাধা পেল কথা। সজীবের হাত ধরে রেখেছে তার পিঠে, কথা সরল না, সরাতে চাইল না সেই হাত। সজীব মুখের তাপ শুষে নিয়ে ভিজিয়ে দিল সে। সজীবের অন্য হাত দিয়ে নিজের পিঠের উপর দিয়ে ঘুমন্ত সজীবকে বলতে চাইল, ধরুন আমায়। উত্তপ্ত বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে পড়ল কথা। ঘুমের ঘোর জ্বরের তাপ উৎস আরাম খুঁজল সজীব, পাশ ফিরে কথাকে টেনে নিল নিজে, নিজের অজান্তে বুকের সাথে লেপ্টে রাখলো কথাকে, কিন্তু মুখ দিয়ে বিড়বিড় করলো, দূরে যেও না মায়া, যেও না। সকালে ঘুম থেকে উঠে কথা সজীবকে থম মেরে বসে থাকতে দেখলো। দৌড়ে গেল কথা, সজীবের গলায় হাত দিয়ে দেখলো জ্বর কমছে কিনা। সজীব ধরল তার হাত, আতকে উঠল কথা। সজীব ধীরে নিচে নামিয়ে দিল কথার হাত। কথা তার হাতের দিকে ছলছল চোখে তাকালো। সজীব কথার দিকে চেয়ে বের হয়ে গেল রুম থেকে। শাড়িটা যে এই মেয়ের জন্য তো কিনিনি। ঝরঝরে মধ্যাহ্ন, গরমে ঘেমে উঠেছে সজীব, বিরক্তিতে থিতিয়ে উঠছে মেজাজ। শপিং মলে ঢুকতে পড়তে ঘাম শুষে নিল আধ ভেজা শরীরটা। মলটা শীততাপ নিয়ন্ত্রণ। অনেকক্ষণ দাঁড়ালো সে শপিং মলে, তারপর সামনে গিয়ে সেলসম্যানের দিকে, সেলসম্যানকে বলল খয়েরি রঙের চুড়ি দিন, দু হাতে দেওয়া যেতে পারে বেশি করে। মধ্যবয়স্ক দোকানদার হেসে বলল, বউয়ের জন্য? সজীব মাথা নাড়ল, জি। দোকানদার বলল, বউকে নিয়ে আসতে পারতেন। সজীব কিছু বলল না, কয়েক ধরনের চুড়ি বের করে দিল দোকানদারকে। সজীব হাতে নিয়ে দেখলো, কল্পনা শক্তি নিয়ে বাছাই করে দেখলো কোনগুলো বেশি মানাবে, তারপর 2 ডজন কিনে নিয়ে বেরিয়ে পড়ল। শপিং মল থেকে বের হয়ে যেতে আবার দাঁড়িয়ে পড়ল, হিজাব স্টোরে ঢুকে পড়ল কথা। হিজাবের পেঁচায় স্কুলে যাওয়ার সময়। সজীব আবার দোকানে ঢুকে পড়ল, দুটো হিজাব কিনলো, টিস্যু, হিজাব, তারপর বেরিয়ে গেল। শপিং মল থেকে বের হয়ে ফোন দিল মাকে, সাজিয়ে বলল, বউকে কি রাতে নিয়ে আসবে আব্বা? মানে রান্না বসাবো বলছি। সজীব বলল, হ্যাঁ রাতে রান্না করতে হবে না, ওসব খাবে না। সাজিয়া বেগম হেসে বলল, খাবে না মানে? চেটেপুটে খাবে দেখিস। সজীব রিস্কায় উঠল, শেখ বাড়িতে পৌঁছলো। কথা তারা অপেক্ষায় ছিল। সজীবের হাতে শপিং ব্যাগ থেকে দৌড়ে নিজের ঘরে চলে গেল। আশপাশ না দেখে সোজা সিঁড়ি বেয়ে রুমের দিকে চলে গেল সজীব। ড্রয়িং রুমে কলি আর সুমন বসা ছিল, দুজনে ফিসফিস করলো। দরজার কাছে এসে জুতো খুলল সজীব, টেবিলের উপর ব্যাগ রেখে দিল। গায়ের শার্টটা খুলতে গিয়ে থমকে গেল কথাকে দেখে। কথা ঘুরে দাঁড়ালো, ঠোঁটে হাসি। তার বল লজ্জা পাচ্ছে। সজীব শার্ট হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। কথা দৌড়ে গেল ব্যাগের কাছে, হাতে ঢুকতে বের করলো খয়েরি রঙের চুড়ি। চোখ জোড়া চকচক করে উঠলো। খয়েরি রঙের চুড়িগুলো নিয়ে নড়াচড়া করতে লাগলো। পড়তে গিয়ে পড়লো না। সজীব অনেকক্ষণ ওয়াশরুম থেকে বের হলো, গায়ের টি শার্ট। দৌড়ে গেল কথা। সজীবের চোখে কৌতূহল, কি চাইছে এই মেয়ে? কথা চুড়িগুলো ধরিয়ে দিল সজীবের হাতে। সজীব তার হাতের দিকে তাকালো, হাতটা দেখে ইশারা করলো, পরিয়ে দিন। সজীব ধরলো কথার হাত, পরিয়ে দিল। তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে রইল। কথা চুড়িগুলো নাড়াচাড়া করতে করতে হাসতে লাগলো। সজীবের দিকে চোখ পড়ে হাসি থেমে গেল। সজীব ভীষণ অবাক, মেয়েটা এভাবে পাগলের মতো হাসছে কেন? কথা চুড়িগুলোর দিকে চেয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় সজীবের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট সেই পাওয়াগুলো তার কাছে অনেক। ঠিক এইভাবে একদিন এই লোকটার দামি মনটা চুরি করবে। সজীব শপিং ব্যাগটা দিকে তাকালো। 2টা হিজাব এনেছে, মেয়েটা দেখেনি। আশ্চর্য, এগুলো কি ফেলে রাখার জন্য এনেছে? খুলেও দেখেন না, অনেকটা ভালো ছিল, বেশি বাড়াবাড়ি করে ফেলছে যত সব। ব্যাগটা দূরে ছুঁড়ে ফেলে সজীব দৌড়ে গেল কথা। ব্যাগটা দূরে ছুড়লেন কেন? ব্যাগটা তুলতে তার মধ্যে আরও কিছু আছে বলে মনে হলো না কথা। হাত ঢুকিয়ে দেখলো নরম টিস্যু হিজাব। খুশিতে চোখ জোড়া টলমল করে উঠলো কথার। আলমারিতে এমন হিজাব কত আছে সেম নেই, কিন্তু এই দুটো যেন হিজাব চাইতে অনেক বেশি দামি। বর তার জন্য কিনেছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করলো, সজীবের সাথে ফিরে তাকালো, চোখ জল, মুখে হাসি। আজব, দৌড়ে গেল দুপা। আশ্চর্য, পিছিয়ে গেল সজীব। আশ্চর্য, এভাবে কেউ জাপটে ছাড়লো না। সজীবের দুহাত পিঠের দিকে আবারও শক্ত করে তুললো। সজীব কিছু বলল না। বেশ খানিকক্ষণ পরের কথা, তাকে ছাড়লো। এক মুহূর্ত আর দাঁড়ালো না সজীবের সামনে। কি জঘন্য কাজ করে ফেলছে সে। ইদানিং হুটহাট আজব আজব কাজ করে। সজীব কি মনে করছে কে জানে। মার্জিয়া দেখলো কথা, মার্জিয়া হাসলো। বর এনেছে, উপর নিচ তাকালো, কলি দেখে মুখ মুচড়ালো। তাকে তো অমৃত দিয়েছে মনে হয়, এত খুশি হওয়ার। তোর বর যা বড়লোক, এর চাইতে আর কি দিয়ে। মার্জিয়া ধমক দিল, তোর বর কি দিয়েছে তোকে? তোতলালো কলি, দেয় না, আমি খুঁজি না তাই আর কি। রুমে গিয়ে ফুলের টাব আচার মারলো কলি, ভেবাচাকে খেয়ে সুমন। কলি চিল্লাই বলে, কিছু আনতে পারো না আমার জন্য? খুঁজি না বলে কি দেবো না? সান্ত্বনা দিল, আনবো আনবো।
আবার রাগ করো না, পুরো শপিং মল এনে দেবো। রাগ কমলো না করবে। সন্ধ্যার দিকে বের হলো কথা আর সজীব। সজীবের দেওয়া শাড়ি আর হিজাব পরে নিল হাতে চড়ে। গাড়িতে চড়ে যাবে না সজীব, রিক্সায় যাবে। তাই কথাও তাই করলো। রিক্সা আগের থেকে এনে রেখেছে মোতালেব সাহেব। মেয়েটার ঠোঁটে হাসি দেখলো শান্তি লেগে। হাসি খুশি ভালো থাকুক, ছেলেটা ভালো রাখুক তার মেয়েকে। তার যা করতে হয় সে তাই করবে, তারপরে মেয়েটা ভালো থাকুক। রিক্সায় সজীবের পাশে গিয়ে বসলো, ভয়ে ভয়ে সজীবের হাত রাখলো। সজীব তাকালো না তার দিকে, এ যেন হওয়ারই কথা। নিজের দুহাত দিয়ে কথা ধরলো সজীবের কাঁধে মাথা রাখলো, কোনো হেলদোল নেই। রাস্তার মাঝ রাস্তায় রিক্সা থামিয়ে দিল, দোকানে নেমে গেল। কাগজ বাড়িয়ে দিল দোকানদারকে, পান সুপারি শাশুড়ির জন্য। আর কিছু কিনলো। সজীব আর চোখে দেখলো কথার কাণ্ড। অনেকক্ষণ পর আসলো, 2 ব্যাগ জিনিস নিয়ে কিনেছে মেয়েটা। সজীব বিরক্ত, কথার ঠোঁটে হাসি। ছেলে আর ছেলের বউকে দেখে সাজিয়া বেগম খুশিতে আত্মহারা। 2 দিন 3জন মহিলা বাসায়। সজীব সাজিয়া বেগম ডেকে এনেছে বোধহয়। সাজিয়া বেগম পাশ হয়ে সালাম করলো, কথা জড়িয়ে ধরলো। সজীব তাঁত রুমে শুয়ে রইল। সাজিয়া বেগম ডাকলেন, আব্বা এখানে আয় না। এই সজীব। সজীব বলল, ওখানে আমার কোনো কাজ নেই আম্মা। কথা হেসে ফেলল। তার দেখা দেখি সাজিয়া বেগম হাসলো, বলল, এমন তেড়াতেড়া জবাব দেয়। কথা হাসলো। সাজিয়া বেগম বলল, শাড়ি খুব সুন্দর লাগছে। কথা ঠোঁটেলি হাসলো। সাজিয়া বেগম বিশাল পদের রান্না করছে। ছেলের টিউশনের বেতন পেয়ে মায়ের হাতে দিয়েছে। এবার আপাতত এক্সট্রা কোনো খরচা নেই। সাজিয়া বেগম কাজে সাহায্য করতে চেয়েছে। কথা মাকে কাজে সাহায্য করে দেয়, পেঁয়াজ কেটে দেয়, পানি নিয়ে নেয়, বয়মে তেল মরিচ ঢেলে দেয়। কিন্তু সাজিয়া বেগম না করে উঠলেন, তুমি কি রোজ আসো? আজ একদিন আসলে কাজ। আমি বরং খাবো। কথার বলতে ইচ্ছে হলো, আমি তো এখানে থাকতে চাই, কিন্তু কে শুনে কার কথা। সাজিয়া বেগম কথা শুনল না, রান্নাঘরে চলে গেলে। হিজাবটা খুলে নিয়েছে। লম্বা চুল ক্লিপ দিয়ে আটকানো, চুলগুলো ঢিলে হয়ে পড়েছে। সামনে দিকে গ্যাসের চুলার কাছে দাঁড়িয়ে কি রান্না করছে দেখতে নাকের ডগায় উঠল। কি রান্নার সুগন্ধি। জগ নিয়ে এলো সজীব, টেস্টটা পেয়েছে। জগে দেখলো পানি নেই। আম্মা আবার কোথায় গেল? সজীব চোখ গেল চুলার কাছে, মেয়েটির কাছে। কোমরে শাড়ি খুঁজে নিয়েছে। পানি ঢাললো পাতিলে, হাতে উল্টো পাল্টা দিয়ে ধরে নিল নাকের টকা। চোখ সরিয়ে নিল সজীব। ফিল্টারের কাছে এসে গিয়ে দাঁড়ালো। কথা দৌড়ে এলো, জগের কেড়ে নিয়ে পানি ভরে দিল সজীবকে। হাত বাড়িয়ে নিল সজীব। হাসলো কথা। সাজিয়ে দৌড়ে আসলো। পুড়ে গিয়েছে রান্না। নিচে গেল শশা বিক্রেতার কাছে। কথা মাথা নাড়িয়ে বলল, পড়ে নি। সজীব জগের পানি নিয়ে চলে গেলে 2জন মহিলা এলো। এটা ওটা জিজ্ঞাসা করলো কথাকে। অসহায় হয়ে চেয়ে রইল সাজিয়া বেগমের দিকে। সাজিয়া বেগম ভীষণ অবাক। সবাই জানে মেয়েটা কথা বলতে পারে না, তারপর খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলাকে। সজীব তার রুম থেকে ডাক দিল, কথা। চমকে উঠলো কথা। ধরপড়িয়ে করে বুক, গলা শুকিয়ে গেল, মস্তিষ্ক। খাট থেকে এলোমেলো পায়ে দৌড় দিল। মহিলাগুলো অবাক চোখে তাকিয়ে রইল কথার দিকে। এত বড় লোকের মেয়ে হয়েও জামাইকে কিভাবে মান্য করে। কপাল করে এমন বৌমা পেয়েছে। সাজিয়ে হাসলেন। ছেলের মুখে তিনি এই প্রথম কথার নাম শুনলেন। খুশিতে নেচে উঠল মহিলা। মহিলাগুলোর প্রতি রাগ কমে গেল। কথা আনা নাস্তা নিয়ে সাজিয়ে বেগম বললে, এগুলো আমার বৌমা আমার জন্য এনেছে। খেয়ে দেখো, অনেক বড় স্কুলের মাস্টার নিয়ে আমার সজীবের বউ কত সুন্দর ছবি এঁকে জানো। বারান্দায় দৌড়ে গেল, সজীবকে দেখল না। বের হলো ঘর থেকে, বারান্দায় দাঁড়িয়েছে। সামনে দৃষ্টি নিবদ্ধ, পকেটে হাত দেয়। কোনো আভিজাত্য ছিটেফোঁটা নেই এই ছেলে। তারপরে এত দামি কেন এই ছেলেটা? ছেলেটা সব কিছু যেন বহু মূল্যবান। নামটা যদি আরেকবার ডাকে। কথা গিয়ে দাঁড়ালো সজীবের পাশে। সজীব ভীষণ বিরক্ত এই মেয়ের প্রতি। ওখানে বসে বসে মহিলার কথা গিলার কি দরকার? কথা হাত মুচড়ামুচড়ি করলো। সজীব কেন কথা বলছে না আর? সজীব দাঁড়িয়ে রইল। কথাও দাঁড়িয়ে এলো, কোনো কথা বললো না। কথার মন খারাপ হলো। সে শুনতে পায়, লোকটা কি বলে তা জানে না। কথা বলে না, শুনতে ইচ্ছা হয় কথার। লোকটা যদি সারাক্ষণ বকবক করে, তার মাথা খেয়ে নিত। সজীব আচমকা হাত ধরল কথার। নিজের রুমে গিয়ে ফ্যানের নিচে বসিয়ে দিল। এই ঘেমে ওঠা মেয়েটার প্রতি সে ভীষণ ভীষণ বিরক্ত। তার বাসায় এসি নেই, এই ফ্যানের বাতাসে খেয়ে থাকতে হবে। কথা অবাক। এই ছোট্ট ছোট্ট কেয়ারিংগুলো তাকে অনেক বেশি করে সজীবকে ভালোবাসত। টিস্যু পেপার এগিয়ে দিল। কথা নিয়ে মুখ মুছলো। তার ঘরে আয়না নেই। ছোট্ট গোলগাল একটা আয়না এনে দিল সজীব। একটা চিরুনি এনে দিল। তারপর বসে রইল কথাকে পিছু। হাসলো কথা। মেয়েদের কি কি লাগে সব জানে এই লোক, কিন্তু বউয়ের কি লাগে সেটা জানে না। চুল আশ্রালো। কি করছে? ভালো লাগা কাজ। আয়না দিয়ে সে দেখল সজীবকে। বিছানার দুপাশে হাত ভর দিয়ে বসে আছে সজীব। কথা হাসলো। এই ঘাটতেরাসকে ভীষণ ভালোবাসতে মন চায়। কেন কে জানে? তেমন কিছু তো নয় ছেলেটার। রাতে খাওয়া দাওয়া করে সাজিয়া বেগমের রুমে, খাটের উপর দস্তানা বিছানে পা কুড়িয়ে কুড়িয়ে ভীষণ মজা হলো। সজীবকে টেনে এনে পাশে বসিয়ে দিল, নিজেও বসলো। বুঝে উঠতে পারলেন না ছেলের বউয়ের অভিব্যক্ত কথা। ছেলের বউ রাখার জন্য কোনো রুম নেই, সোজাসুজি 3টা রুম। তারপর তিনি রেখে দিলেন কথাকে, বললেন, আজ তুমি আমার সাথে ঘুমাবে, তোমার বর ওই রুম সামনের রুমে। মাথা নাড়ল কথা, থাকবে এই রাতটা। মোতালেব সাহেব ফোনের উপর ফোন দিল। সজীব শুধু মেসেজ পাঠালো টিউশনের উদ্যোগে বের হতে। কথাকে নিয়ে বের হলো সজীব। কথাকে রিক্সায় তুলে দিয়ে ঠিকানা বলে দিল। সে চলে গেল টিউশনিতে।
কথাকে ফিরতে দেখে মার্জি এলো। কেমন লাগলো রে? শ্বশুরবাড়ি হাসলো। ভীষণ ভালো লেগেছে। কলি আসলো পিছু পিছু। একদিনের বেশি তো রাখেনি, কেমন শাশুড়ি? মার্জিয়ে ধমক দিল। তুই তো একদিনের জন্য যাসনি। দুমদাম পা ফেলে চলে গেল। কথায় কথায় আম্মা খোঁটা দেয়। ক্যানভাসে মাত্র রং তুলি, সামনে এক্সিবিশন, এক মধ্যবিত্ত যোদ্ধার ছবি প্রদর্শন, তার মধ্যে প্রচুর চর্চার দরকার। রাত 10টায় সুমন এসে চেয়ার টেনে বসলো কথার কিছুটা দূরে। বলল, আমার তো একটা ছবি আঁকতে পারো? আদি ঘরলে ঘাড় ঘুরে তাকালো, মুখ দিয়ে শব্দ করলো ঘৃণায়। হাত বাড়িয়ে সুমনকে চলে যেতে বলল। তখন যখন তার ঘরে চলে আসে এই লোক, কলির গলার আওয়াজ ভেসে উঠল। সুমন ডাকছে। সুমনের আওয়াজ করলো কথার ঘর থেকে। কলি ঢুকে পড়লো কথার। কি করছো তুমি এখানে? সুমন, কথা ডেকে আনলে আমাকে? তার নাকি ভালো লাগছে না একা একা। তুমি তো ওকে একটু সময় দিতে পারো। তেলে বেগুনে জ্বলল। আমার জামাইকে কেমন লাগবে তোর? তোর জামাইকে তোকে সময় দেয় না বলে এখন আমারটা নিয়ে টামাইছে? ওই ছোট লোকের বাচ্চা থেকে কি এখন আমার বরকে তোর মনে গেছে? গাল বেয়ে তপ্ত জল গড়ে পড়ল। সজীব তৎক্ষণে রুমের কাছে এসে দাঁড়িয়েছে। জুতা খুলে সে ঢুকে পড়লো। মার্জিয়ে দৌড়ে এলো। কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? সুমন, আর তুই কি করছিস? সজীব হাতের ঘড়ি খুলতে ব্যস্ত। কথা মাকে দেখে এবার আওয়াজ করে ঠোঁট বেঁকে কেঁদে উঠল। মার্জি বলে, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? কলি বলছে, তুই কে? সজীব তাকালো কথার দিকে। ঠোঁট টেনে কাঁদছে মেয়েটা। সমস্যা কি? কলি চিল্লালো। ওর একটা জামাই দিয়ে হচ্ছে না? বেয়াদব মেয়ে আমার জামাইকে নিয়ে টানাটানি শুরু করছে। মার্জিয়া গালে শাড়ির আঁচল গুজলো। কলি আবার বলল, বেয়াদব মেয়ে, তোর একটা জামাই দিয়ে হচ্ছে না? আব্বাকে কি বল। তোর বর তোর দিকে তাকায় না, আমার বর তাকাবে? কোন রূপসী হয়েছিস তুই? দুই একটা দিয়ে না হলে তুই 3টা বিয়ে কর, তারপর ঘুমা। আমারটার দিকে চোখ দিবি না। সাথে সাথে রুম কুপিয়ে আওয়াজ হলো। চোখ বন্ধ করে নিল সবাই। এত জোরে গালের পাশে চড় পড়ায় দূরে ছিটকে পড়ল কলি। এত জোরে চড় বসিয়েছে, কোনো উত্তেজনা বিকার দেখা গেল না সজীবের। মার্জিয়ে হয়ে পড়লেন বাঘারা। কথা চেয়ে রইল সজীবের দিকে। সুমন এসে কলার চেপে ধরল সজীবের। এই ছোট লোকের বাচ্চা, কোন সাহসে আমার বউয়ের গায়ে হাত তুলে? তোকে পুলিশে দেবো। তোকে পুলিশে দেবো আমি। পায়ে পড় আমার বউয়ের, ক্ষমা চা, নইলে। নাক বরাবর ঘুষি পড়ল সুমনের। সে গিয়ে পড়ল কলির কাছে। শান্ত দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে পড়ল, সজীব, তুমি চাও তোমার বউয়ের কাছে? কারণ তাকে ছেড়ে আমার নিজের শালীর দিকে চোখ বাড়াচ্ছিস? নে, ক্ষমা চা। রাগে কিরমির করলো সুমন। উঠে দাঁড়িয়ে দুটো ধরে হাতে নিল। দরজার কাছ থেকে চিল্লিয়ে উঠলো মার্জিয়া। রুম থেকে বের হতে মোতার সাহেব হাজির। ডাকলো, সুমন, কি করছো? পাগল হয়ে গেছো? সজীব এগিয়ে গেল। ধাক্কা দিয়ে বের করলো সুমনকে। কলিকেও ধাক্কা দিয়ে বের করে দিল। সবার মুখের উপর ধপ করে দরজা বন্ধ করলো। কথার দিকে ফিরে চাইল। তারপর চোখের ভাষা খানিকটা সম্মতি পেয়ে তার কাছে এসে শক্ত করে তাকে জড়িয়ে ধরল। বুকের কাছে শার্ট ভিজিয়ে দিল নোনা জলে। সজীব এই প্রথম নিজ ইচ্ছে বাহুবন্ধনে আবদ্ধ করলো কথাকে। কথা আর জোরে চাইল। তার কাছে তার প্রাণপুরুষ সবচাইতে বেশি সুদর্শন। বোনের বরকে তো কখনোই নয়, কক্ষণই নেই। গর্জে এলো সুমন। ভেসে আসলো কলির আওয়াজ, জোরে কান্নার আওয়াজ। ভয় হলো না সজীবকে নিয়ে। রাতে খাওয়া দাওয়ার টেবিলে সুমন কলিকে দেখা গেল না। সজীবের বসে পড়লেন মোতালেব সাহেবের পাশে। বলল, আপনার বড় মেয়ে জামাই এই বাড়িতে থাকবে? সেই বাড়িতে আমি আর থাকবো না, আজকে শেষ। আর আমার মেয়ে? সজীব কিছু বলল না। টিউশনি দুটো চলে গেছে। দুটো বেশি অ্যামাউন্টে ছিল। কথাকে নিয়ে অন্য বাসায় উঠতে পারবো না এখন। অত টাকা নেই। মায়ের ওষুধ খরচ, সংসার ভাড়া, তার মধ্যে মোতালেব সাহেব থেকে আর একটা কানাকড়িও নিতে পারবেন না। মোতালেব সাহেব বললেন, সুমন আর কলিকে অন্য বাসায় পাঠিয়ে দেবো, তোমাদের যেতে হবে না কোথাও। সজীব কিছু বলল না। কলিকে তো সে থাকবেই না এই বাড়িতে। তার আগে কলির অধিকার বেশি এই বাড়িতে। এটা তার বাপের বাড়ি। সজীব বলল, আমার কুড়ি ঘরে থাকতে পারলে আপনার মেয়েকে বলবেন কালকে সকালে রেডি হয়ে থাকতে, আমি নিয়ে যাব। মোতালেব শেখ বললেন, আমার মেয়ে ওরকম পরিবেশে অভ্যস্ত নয়, পারবো না। সজীব বলে, তাহলে থাকুক, আমাকে আসতে বলবে না। কথা দৌড়ে এলো। বাবার হাত ধরে মাথা ঝাঁকিয়ে বলল, সে যাবে, সে মানিয়ে নিতে পারবে। সজীব তারপরের দিনে নিজের বাসায় নিয়ে গেল কথাকে। সাজিয়া বেগম বললে, বাসা পাল্টাবি না আব্বা? সজীব বলে, না। কথা সাজিয়া বেগমের হাতে সজীবের আড়ালে টাকা তুলে দিল। ইশারায় বুঝালো, বাসা ভাড়ার টাকা সে দিবে। সাজিয়া বেগমের জোড়াজুড়িতে বাসা পাল্টাতে হলো সজীবকে। কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞা, সে কিছুতেই টাকা নেবে না কথার কাছ থেকে, কিছুতেই না। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হয়তো একঘেয়েমি গল্পটা, কিন্তু ভালো আছে।